ঢাকা শহরের আকাশটা আজ কুয়াশায় ঢাকা, কিন্তু এই কুয়াশা প্রাকৃতিক নয়। এটি যেন কোনো অশুভ সংকেতের চাদর। ডিজিটাল টাওয়ার বিস্ফোরণের পর 7 দিন কেটে গেছে। সারা দেশ জানে দ্য ফ্যান্টম ওরফে আবির আর বেঁচে নেই। ইমতিয়াজ সাহেব এখন ডিবির আইকন। শহরের প্রতিটি বিলবোর্ডে তার হাস্যোজ্জ্বল ছবি আর নিচে লেখা সন্ত্রাসমুক্ত ঢাকা। কিন্তু এই ঝকঝকে ইমেজের আড়ালে লুকিয়ে আছে এক কদর্য অন্ধকার। ইমতিয়াজ আর আর্কিটেক্ট হাসমত আলী এখন নিরাপদ আশ্রয়ে বসে প্রজেক্ট ব্ল্যাক হোলের ধ্বংসাবশেষ থেকে ঢাকা রিকভার করার চেষ্টা করেছে। তারা জানে না যে আগ্নেয়গিরিকে তারা নিভিয়ে দিয়েছে ভেবেছে তা এখন ভেতরে ভেতরে ফুটছে। ঢাকার উপকণ্ঠে এক জরাজীর্ণ জাহাজ ভাঙার কারখানার ভেতর একটি ছোট্ট কন্টেইনার। বাইরে থেকে দেখলে মনে হবে লোহা লক্ষ্যের স্তূপ, কিন্তু ভেতরে ঢুকলে চোখ ধাঁধিয়ে যাবে। সারি সারি লেটেস্ট জেনারেশন সার্ভার আর হোলোগ্রাফিক মনিটর। আবির সেখানে বসে আছে, তার বাম হাতে ব্যান্ডেজ, কপালে একটা গম্ভীর ক্ষতচিহ্ন যা সাভার আর টাওয়ার বিস্ফোরণের স্মৃতি বহন করেছে। তার সামনে বসে আছে রনি আর সাজিদ। আবির, ইমতিয়াজ এখন সিঙ্গাপুরের ক্রিমসন চেইন নামক এক আন্ডারওয়ার্ল্ড সিন্ডিকেটের সাথে ডিল করছে। হাসমত আলী অলরেডি সিঙ্গাপুরে পাড়ি জমিয়েছেন। ওরা চাচ্ছে প্রজেক্ট ব্ল্যাক হোলের যে ব্যাকআপ কপিটা ওদের কাছে আছে সেটা দিয়ে গ্লোবাল ব্যাংকিং সার্ভারে হানা দিতে। ওরা যদি সাকসেসফুল হয় তবে তুমি চাইলেও আর ওদের ধরতে পারবে না। ওরা ভাবছে আমি মরে গেছি। এটাই আমাদের সবচাইতে বড় অস্ত্র। সাজিদ, আমার জন্য একটা নতুন আইডেন্টিটি তৈরি করো, এমন এক পরিচয় যা কোনো ডাটা বেসে নেই। আর রনি, আমাদের সিঙ্গাপুরের টিকিট কনফার্ম করো, আমরা লড়বো ওদেরই ডেরায় গিয়ে। কিন্তু আবির, রুহি তো এখনো পুরোপুরি সুস্থ হয়নি। ও কি এই মিশনে আমাদের সাথে যাবে? আবির কথাটি শুনে জানালার দিকে তাকালো। রুহি সেখানে দাঁড়িয়ে আছে, তার চোখে এখন আর সেই রহস্যময়তা নেই, আছে কেবল প্রতিশোধের নেশা। রুহির হাতে একটি বিশেষ চিপ যা সে সাভারের ল্যাব থেকে শেষ মুহূর্তে উদ্ধার করেছিল। আমি না গেলে এই মিশন অসম্পূর্ণ থাকবে আবির। ইমতিয়াজ যে ব্যাকআপ কপিটার কথা বলছে ওটা আসলে একটা ট্র্যাপ। অরিজিনাল মাস্টার কোড ছাড়াও ওই কপিটা রান করলে পুরো সিস্টেম সেলফ ডিস্ট্রাক্ট হয়ে যাবে। আর ওই মাস্টার কোডটা এখন এই চিপের ভেতরে। ইমতিয়াজ খুঁজছে আমায়, ও জানে একমাত্র আমি এই চিপের পাসওয়ার্ড জানি। তবে তাই হোক, আমরা 4জন মিলে সিঙ্গাপুরে যাব। কিন্তু মনে রেখো, এবার আমাদের শত্রু শুধু ইমতিয়াজ নয়, এবার আমাদের লড়তে হবে ক্রিমসন চেইনের মতো এক ভয়ঙ্কর মাফিয়া গ্রুপের সাথে। আমাদের কোনো ভুল মানেই মৃত্যু। সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে যখন একটি প্রাইভেট জেট ল্যান্ড করলো, তখন সেখান থেকে নেমে এলেন এক অভিজাত ব্যবসায়ী, নাম মিস্টার আরিয়ান। পরনে দামি স্যুট, চোখে ডার্ক সানগ্লাস। কেউ কল্পনাও করতে পারবে না যে এই আরিয়ানই আসলে মৃত ঘোষিত আবির। তারা যখন সিঙ্গাপুরের মেরিনা বের এক আলিশান পেইন্ট হাউসে পৌঁছালো, তখন সাজি তার ল্যাপটপ খুলে বসালো। আবির, আইরনি দেখো, ইমতিয়াজ এখন সিঙ্গাপুরের এক আন্ডারওয়ার্ল্ড ক্যাসিনোতে হাসমত আলীর সাথে মিটিং করছে। সেখানে ক্রিমসন চেইনের বস লিউকাং উপস্থিত থাকবে। সিকিউরিটি অনেক টাইট, প্রতিটি গেটে বায়োমেট্রিক স্ক্যানার আর ফেসিয়াল রিকগনিশন আছে। আমাদের ভেতরে ঢুকতে হলে সিস্টেম হ্যাক করতেই হবে। সিস্টেম হ্যাক করার দরকার নেই সাজিদ, আমরা ওদের ইনভাইটেশনেই ভেতরে যাব। রনি, সেই বিশেষ স্যুটগুলো বের করো। আজ রাতে আমরা সিঙ্গাপুরের এই বিলাসবহুল ক্যাসিনোকে এক ডিজিটাল রণক্ষেত্রে পরিণত করব। রাত 1টা। সিঙ্গাপুরে সেই নাম করা আন্ডারগ্রাউন্ড ক্যাসিনো দ্য ড্রাগস ডেন। চারদিকে আলোর রোশনাই, জুয়ারিদের শোরগোল আর দামি মদের ছড়াছড়ি। ইমতিয়াজ আর হাসমত আলী একটি ভিআইপি লাউঞ্জে বসে লিউ কাংয়ের সাথে কথা বলছেন। লিউ কাংয়ের এক নিষ্ঠুর মাফিয়া ডন, যার ইশারায় এশিয়ায় মাদক আর অস্ত্রের ব্যবসা চলে। মিস্টার ইমতিয়াজ, আপনি বলেছেন মাস্টার কোড আপনার কাছে আছে, কিন্তু আমার ইঞ্জিনিয়াররা বলেছে এই ড্রাইভটা লক করা।
আমাদের সময় নষ্ট করবেন না। যদি কালকের মধ্যে কোড না আসে তবে আপনাদের দুজনের লাশ সিঙ্গাপুরে হারাবে ভাসবে। স্যার একটু সময় দিন। রুহি নামের সেই মেয়েটা বেঁচে থাকলে ও নিশ্চয়ই আমাদের কাছে আসবে। ও আর কোথাও যাওয়ার জায়গা নেই। ঠিক সেই মুহূর্তে লাউঞ্জের দরজা খুলে ভেতরে ঢুকলেন আরিয়ান ওরফে আবির। তার সাথে রুহি, যে এখন এক দামি ইভিনিং ড্রেসে অপরূপা। আবিরকে দেখে ইমতিয়াজ আর হাসমত আলীর হাত থেকে মদের গ্লাসটি মেঝেতে পড়ে চুরমার হয়ে গেল। ইমতিয়াজ যেন ভূত দেখেছেন, তার ঠোঁট কাঁপছে, কথা বের হচ্ছে না। মিস্টার লিও ভুল মানুষের সাথে ডিল করছেন। যারা মরা মানুষের আত্মা বিক্রি করে বেড়ায় তাদের সাথে ব্যবসা করাটা আপনার ইমেজের জন্য ভালো না। মাস্টার কোড যদি চান তবে আসল মালিকের সাথে কথা বলুন। আবির, তুই কিভাবে সম্ভব? তুই তোর ডিজিটাল টাওয়ারটা তো কেবল একটা সিনেমা ছিল ইমতিয়াজ সাহেব, এখন আসল ক্লাইম্যাক্স শুরু। মিস্টার লিও, আপনার এই ক্যাসিনোর প্রতিটি সার্ভার এখন আমার নিয়ন্ত্রণে। আপনি যদি এখনই ইমতিয়াজ আর হাসমত আলীকে আমাদের হাতে তুলে না দেন তবে আগামী 30 সেকেন্ডের মধ্যে আপনার পুরো ড্রাগনস ডেনের সব সিক্রেট ফাইল পুলিশ আর ইন্টারপোলের কাছে চলে যাবে। লিউ কাংয়ের বডিগার্ডরা পিস্তল তাক করলো আবিরের দিকে। ক্যাসিনোর ভেতরে এক চরম উত্তেজনা। আবির তার হাতের একটি রিমোট উঁচু করে ধরল। তার চোখে এখন এক অদম্য জেদ। ইমতিয়াজ বুঝতে পারলেন তিনি যে বাক্যে মৃত্যু ভেবেছিলেন সে এখন আরও রক্তপিপাসু হয়ে ফিরে এসেছে সিঙ্গাপুরের দ্য ড্রাগনস ডেন ক্যাসিনোর ভিআইপি লাউঞ্জে। এখন কবরের নিস্তব্ধতা ঝাড়লণ্ঠনের আলোয় ইমতিয়াজের ফ্যাকাশে মুখটা দেখা যাচ্ছে। তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে সে নিজ হাতে ডিজিটাল টাওয়ারের আগুনের কুণ্ডুলিতে পাঠাতে চেয়েছিল, কিন্তু আবির আজ তার সামনে জীবন্ত কিংবদন্তির মতো দাঁড়িয়ে। মাফিয়া ডন লিউ কাংয়ের বডিগার্ডদের হাতের অটোমেটিক গানগুলো এখন আবিরের কপাল লক্ষ্য করে স্থির, কিন্তু আবিরের মুখে কোনো ভয়ের চিহ্ন নেই, বরং তার ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি। মিস্টার আরিয়ান বা আবির যাই হন না কেন, আপনি আমার ক্যাসিনোতে এসে আমাকেই হুমকি দিচ্ছেন। আপনি জানেন না আমি কে। এই সিঙ্গাপুরের অর্ধেক পুলিশের বেতন আমার পকেট থেকে যায়। মিস্টার লিউ, আপনি কে সেটা আমি আপনার জন্মের কুষ্টি থেকেই জানি। আপনার গোপন হংকং অ্যাকাউন্টে যে $3 বিলিয়ন আছে সেটার পাসওয়ার্ড আমি 5 মিনিট আগে চেঞ্জ করে দিয়েছি। আপনার বডিগার্ডরা যদি ট্রিগার চাপে তবে সেই টাকাগুলো চিরতরে ডার্ক ওয়েবের অতলে হারিয়ে যাবে। বিশ্বাস না হলে আপনার ট্যাবলেটে ব্যালেন্স চেক করুন। লিউ কাং দ্রুত তার আইপ্যাড চেক করলেন। তার চোখ ছানা বড়া, অ্যাকাউন্টে দেখাচ্ছে 0। লিউ কাংয়ের কপালে ঘাম জমে গেছে। সে তার হাত উঁচু করে বডিগার্ডদের ইশারা করলো বন্দুক নামানোর জন্য। ইমতিয়াজ বুঝতে পারলো মাটি সরে যাচ্ছে। সে আর্কিটেক্ট হাসমত আলীর দিকে তাকালো, কিন্তু বৃদ্ধ হাসমত আলী তখন ভয় কাঁপছেন। মিস্টার লিউ, ওর কথা কান দেবেন না। ও একটা ধরিবাজ হ্যাকার। ও সব ফিরিয়ে দেবে যদি আপনি ওকে এখনই খতম করেন। ইমতিয়াজ সাহেব, আপনার সময় শেষ। আমি এখানে টাকা চুরি করতে আসিনি, আমি এসেছি আপনাকে একটা অফার দিতে। মিস্টার লিউ, আপনার অ্যাকাউন্টের টাকা আমি ফিরিয়ে দেব যদি আপনি এই 2 আবর্জনাকে আমার হাতে তুলে দেন। লিউ কাং কিছুক্ষণ চিন্তা করলো। তার কাছে টাকার চেয়ে বড় কোনো ধর্ম নেই। সে তার বডিগার্ডদের ইশারা করলো ইমতিয়াজ আর হাসমত আলীকে ধরার জন্য, কিন্তু ঠিক তখনই ক্যাসিনোর ভেতরে বিকট শব্দে একটি স্মোক গ্রেনেড ফাটলো। চারিপাশটা ঘন নীল ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল। ধোঁয়ার ভেতর থেকে ভেসে এলো এক যান্ত্রিক হাসির শব্দ। এটি আবিরের প্ল্যান নয়। রনি, সাজিদ, এটা কি তোমাদের কাজ? না আবির, আমাদের মেইন ফ্রেম হ্যাক হয়েছে। কেউ একজন লেনের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। ওখান থেকে বেরিয়ে আয় আবির, এটা একটা ট্র্যাপ। ধোঁয়ার ভেতর দিয়ে একদল মুখোশধারী কমান্ডো দড়ি বেয়ে নিচে নামলো।
তারা লিউ ক্যাংয়ের বডিগার্ড নয়, এমনকি পুলিশের লোকও নয়। তাদের সবার কাঁধে সেই নীল ঈগলের ট্যাটু যা আবিরের বাবার ডায়েরিতে ছিল। তারা ইমতিয়াজ আর হাসমত আলীকে পাজাকোলা করে তুলে নিয়ে গেল। আবির একজনকে ধরার চেষ্টা করলো, কিন্তু পেছন থেকে কেউ একজন তার ঘাড়ে ইঞ্জেকশন পুশ করলো। আবিরের চোখের সামনে সব অন্ধকার হয়ে এলো। তার শেষ মনে পড়ল রুহির চিৎকার। আবির, না। সকাল 7টা। আবিরের যখন জ্ঞান ফিরল, সে দেখল সে একটি বিশাল রাজকীয় বেডরুমের খাটে শুয়ে আছে। রুমের জানালা দিয়ে সিঙ্গাপুরের দিগন্ত রেখা দেখা যাচ্ছে। রুমের এক কোণে একটা সোফায় বসে আছেন এক নারী, পরনে দামি সিল্কের গাউন, হাতে একটি ডায়েরি। আবির চোখ কসলাতে কসলাতে উঠে বসল। আমি কোথায়? রুহি কোথায়? রনিরা কোথায়? ওরা নিরাপদ আছে আবির। আমি তোমাকে কোনো ক্ষতি করতে আসিনি, বরং তোমাকে সেই সত্যিটা বলতে এসেছি যা তোমার বাবা 16 বছর ধরে লুকিয়ে রেখেছিল। আবির অবাক হয়ে দেখল নারীটি আর কেউ নয়, হাসমত আলীর বড় মেয়ে নীলিমা চৌধুরী। নীলিমা কেবল একজন ব্যবসায়ী নন, তিনি আসলে সে আর্কিটেক্ট যে ইমতিয়াজকেও নিয়ন্ত্রণ করত। ইমতিয়াজ ভেবেছিল সে রাজা, কিন্তু সে ছিল নীলিমার একটা সামান্য খুঁটি। আবির, তোমার বাবার আমার বাবা একসাথে প্রজেক্ট ব্ল্যাক হোল শুরু করেছিল, কিন্তু তোমার বাবা চেয়েছিলেন ওইটা মানবতার কল্যাণে ব্যবহার করতে, আর আমার বাবা চেয়েছিলেন ক্ষমতা। তোমার বাবা মারা যায়নি আবির, ওনাকে সরিয়ে ফেলা হয়েছিল কারণ উনি এই সিস্টেমের একটা অংশ হতে চেয়েছিলেন। ইমতিয়াজ যা করেছে তা নীল নকশা অনুযায়ী করেছে। আপনি কি বলতে চাচ্ছেন আমার বাবা বেঁচে আছেন? মিথ্যে বলবেন না নীলিমা, আমি নিজের চোখে সব দেখেছি। তুমি যা দেখছো তা তোমাকে দেখানো হয়েছে। এই দেখো, এই ভিডিওটা ফুটেজ। সিঙ্গাপুরের একটি গোপন সায়েন্স ল্যাবে তোমার বাবাকে আজও বন্দি করে রাখা হয়েছে। ওনার মস্তিষ্কের রিউনিয়ন দিয়ে প্রজেক্ট ব্ল্যাক হোলের ফাইনাল কোড তৈরির কাজ চলছে। ইমতিয়াজ তোমাকে সেখানে নিয়ে যাওয়ার টোপ দিচ্ছিল, কিন্তু আমি তোমাকে সেখানে নিয়ে যাব ওনাকে উদ্ধার করতে। আবিরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার বাবা বেঁচে আছেন, কিন্তু নীলিমার উদ্দেশ্য কি? সে কি সত্যিই সাহায্য করতে চায়, নাকি আবিরকে ব্যবহার করে তার বাবার সে অন্তিম কোডটা ছিনিয়ে নিতে চায়? ঠিক তখনই রুমের বাইরে বিস্ফোরণের শব্দ শোনা গেল। ইমতিয়াজ তার নতুন ডেড স্কোয়াড নিয়ে নীলিমার প্রাসাদে হামলা করেছে। ইমতিয়াজ এখন হিতাহিত জ্ঞান শূন্য। সে চায় আবির আর নীলিমা দুজনেই যেন কবরে যায়। নীলিমা, যদি আপনার কথা সত্যি হয় তবে আমাকে একটা সুযোগ দিন। আমার বাবার অসমাপ্ত কাজ আমি শেষ করব, আর ইমতিয়াজকে দেখাবো শ্যাডো কিং যখন ফিরে আসে তখন জমিন কাঁপে। রনি আর সাজিদ ততক্ষণে ড্রোন দিয়ে প্রাসাদটা ঘিরে ফেলেছে। রুহি বাইরে থেকে ব্যাক আপ দিতে শুরু করেছে। সিঙ্গাপুরের রাস্তায় শুরু হলো এক আধুনিক সাইবার ও ফিজিক্যাল ওয়ারফেয়ার। আবির তার ল্যাপটপ হাতে নিল। তার আঙ্গুল কিবোর্ডে জাদুর মতো চলছে। সে ইমতিয়াজের হেলিকপ্টারে কন্ট্রোল সিস্টেম হ্যাক করে ফেলল। ইমতিয়াজ সাহেব, অনেক ওপরে উঠেছেন তো, এবার নামার সময় হয়েছে। হার্ড ডিস্কটা আপনার কাছেই থাক, ওটা আপনার সাথে নরকে যাবে। হেলিকপ্টারটি গোল হয়ে ঘুরতে শুরু করলো। ইমতিয়াজ প্রাণ ভয়ে চিৎকার করেছে, কিন্তু আবিরের চোখে আজ আর কোনো মায়া নেই। সে নীলিমার দিকে তাকিয়ে বলল, চলুন নীলিমা, আমার বাবার কাছে আমাকে নিয়ে চলুন। সিঙ্গাপুরের সেন্টোসা দ্বীপের এক নির্জন পাহাড়ের চূড়ায় অবস্থিত নীলিমা চৌধুরী সে আধুনিক প্রাসাদ। বাইরে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে, কিন্তু প্রাসাদের ভেতরের পরিবেশ থমথমে। আবিরের সামনে নীলিমা চৌধুরী এক গ্লাস পানি, কফি হাতে দাঁড়িয়ে আছেন। আবিরের ল্যাপটপে তখনও সেই অস্পষ্ট ভিডিও ফুটেজটা স্থির হয়ে আছে, যেখানে দেখা যাচ্ছে এক বৃদ্ধ মানুষ কাচের জারের ভেতর অসংখ্য ইলেকট্রোড আর তার সাথে যুক্ত হয়ে অঘরে ঘুমিয়ে আছেন। মানুষটির মুখটা চেনা, কিন্তু সময়ের ছাপ আর যন্ত্রণার রেখা তাকে প্রায় অচেনা করে দিয়েছে। নীলিমা, আপনি আমাকে এই ভিডিও দেখিয়ে কি প্রমাণ করতে চান? 16 বছর ধরে আমি যে আগুনে পুড়েছি সেটা কি তবে আপনার
বাবার সাজানো নাটক ছিল? আমার বাবা যদি বেঁচে থাকেন তবে আপনি এতকাল কেন চুপ ছিলেন? কারণ আবির, আমার বাবা হাসমত আলী কেবল তোমার বাবার শত্রু ছিলেন না, তিনি আমার মাকেও তিল তিল করে মেরেছেন। তোমার বাবা ছিলেন প্রজেক্ট ব্ল্যাক হোলের মস্তিষ্ক, আর আমার বাবা ছিলেন তার অর্থদাতা। যখন তোমার বাবা বুঝতে পারলেন এই প্রজেক্ট মানুষের ব্যক্তিগত গোপনীয়তা কেড়ে নেবে, তখন তিনি এটা বন্ধ করতে চেয়েছিলেন। আমার বাবা তখন তাকে বন্দি করেন। এই 16 বছর ধরে তাকে ড্রাগস দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, কারণ ওনার সাব কনসাস মাইন্ড, সব অবচেতন মন এখনও সেই মাস্টার কোডটা জেনারেট করছে যা হাসমত আলী চান। আবির, আমি চাই তুমি তোমার বাবাকে উদ্ধার করো, কারণ ওনার কোডটা এখন ইমতিয়াজের কাছে থাকা ব্ল্যাক আপ বাইব্রে ইনফেক্ট করতে হবে। তবে এই সিস্টেম পার্মানেন্টলি শাটডাউন হবে। ঠিক তখনই সাজিদের ভয়েস মেসেজের আবিরের সিস্টেম। ইমতিয়াজ সিঙ্গাপুর পুলিশের একটা বড় অংশকে কিনে নিয়েছে। নীলিমার প্রাসাদের দিকে এখন ডজন খানেক সশস্ত্র জিপ ধেয়ে আসছে। আবির জানে সময় খুব কম। সে নীলিমার দিকে তাকিয়ে বলল, আপনার উপর বিশ্বাস নেই আমার, কিন্তু বাবার জন্য আমি নরকে যেতেও রাজি। চলুন সেই ল্যাবে। নীলিমা আবিরকে নিয়ে প্রাসাদের মাটির নিচে এক গোপন টানেল দিয়ে বের হয়ে এলেন। সেখানে একটি কালো রঙের ইলেকট্রিক সুপার কার আগে থেকে অপেক্ষা করেছিল। নীলিমা নিজে ড্রাইভিং সিটে বসলেন। গাড়িটি যখন পাহাড়ের ঢাল বেয়ে হাইওয়েতে নামলো, তখন আবির তার সিস্টেমে এক অদ্ভুত সিগন্যাল পেল। কেউ একজন তাকে ট্র্যাক করার চেষ্টা করছে না, বরং তাকে কোনো ফাইল পাঠানোর চেষ্টা করেছে। প্রেরকের নাম লেখা ফ্যান্টম ও ফ্যান্টম 0। এটা তো আমার বাবার সেই গোপন হ্যান্ডেল যা তিনি ডার্ক ওয়েবে ব্যবহার করতেন। সাজিদ, রনি, তোমরা কি দেখতে পাচ্ছ এটা? হ্যাঁ আবির, আমি কোডটা ডিক্রিপ্ট করছি। এটা একটা রিয়েল টাইম ম্যাপ, সিঙ্গাপুরের বায়ো হরাইজন ল্যাবরেটরির ভেতরে যাওয়ার ম্যাপ। আবির, এই ম্যাপটা কেউ একজন ল্যাবের ভেতর থেকে পাঠাচ্ছে, কিন্তু ওনার হাত তো বাঁধা থাকার কথা। গাড়িটি যখন সিঙ্গাপুর সিটির সেই অত্যাধুনিক বায়ো হরাইজন টাওয়ারের সামনে পৌঁছালো, তখন চারপাশটা পুলিশের শৈলাব। ইমতিয়াজ সেখানে মেগাফোন হাতে দাঁড়িয়ে, তার চোখে এখন খুনের নেশা। সে বুঝতে পেরেছে আবির আর নীলিমা একসাথে হয়েছে। ইমতিয়াজ জানে যদি আবির তার বাবার কাছে পৌঁছে যায়, তবে 16 বছরের সব রহস্য ফাঁস হয়ে যাবে। আবির, তুমি সিঙ্গাপুর পুলিশের ঘেরাওয়ের মধ্যে আছো। নীলিমা চৌধুরীকে মুক্তি দাও, নইলে আমরা ওপেন ফায়ার করতে বাধ্য হব। আপনার কাছে কোনো ব্যাকআপ প্ল্যান আছে, নাকি এখানে আমাদের যাত্রা শেষ? আবির, এই টাওয়ারের এয়ার কন্ডিশনার সিস্টেম আমার কোম্পানির মেনটেন করে। আমি যখন 3 বলবো, তখন তুমি তোমার ল্যাপটপ থেকে গ্যাস রিলিজ কমান্ডার দেবে, আর মাস্কটা পরে নাও। নীলিমা 3 বলার সাথে সাথে আবির কিবোর্ডে আঙুল চালালো। মুহূর্তের মধ্যে টাওয়ারের লবি আর বাইরের চত্বরের সাদা ধোঁয়ায় ভরে গেল। এটি সাধারণ কোনো ধোঁয়া নয়, এটি একটি শক্তিশালী ল্যাকলিমাল গ্যাস, যা মুহূর্তেই মানুষকে নিস্তেজ করে দেয়। ইমতিয়াজের সোয়াট টিম চোখে অন্ধকার দেখতে লাগলো। আবির আর নীলিমা সেই ধোঁয়ার ভেতর দিয়ে ঢুকে পড়লেন টাওয়ারের ভেতরে, তাদের হাতে আধুনিক সব অস্ত্র, যা নীলিমার পার্সোনাল সিকিউরিটি ফোর্সের দেওয়া। টাওয়ারের লেভেল 9, যেখানে সেই গোপন ল্যাব অবস্থিত। আবির যখন দরজা লক হ্যাক করে ভেতরে ঢুকলো, তার হৃদস্পন্দন বেড়ে গেল। সামনে সে কাচের জার, ভেতরে তার বাবা। আবির কাঁপতে কাঁপতে জারের কাছে গেল। তার বাবার চোখ এখন আধবোঝা। আবির জারের গায়ে হাত রাখল। 16 বছর পর পিতা পুত্রের এই মিলন যেন এক বিয়োগাত্মক নাটক। বাবা, আমি আবির, আমি এসেছি তোমাকে নিতে। বাবা, কথা বলো। হঠাৎ সেই বৃদ্ধ মানুষটি চোখ খুললেন, কিন্তু তার চোখে কোনো চিনতে পারার আনন্দ নেই, আছে এক গভীর আতঙ্ক। তিনি আবিরের দিকে তাকিয়ে যান্ত্রিক স্বরে বললেন, আবির, কেন এলে? ওটা কোড নয়, ওটা একটা বোম। হাসতুম আলী তোমাকে এখানে ডাকার জন্য আমাকে ব্যবহার করেছে। পালাও আবির। আবির থমকে গেল। সে নীলিমার দিকে তাকালো। নীলিমা তখনও শান্ত হয়ে দাঁড়িয়ে আছে।
তার হাতে এখন একটি ছোট্ট রিমোট। নীলিমার মুখে সেই মায়া মায়া ভাবটা নিমিষেই উধাও হয়ে গেল। সেখানে ফুটে উঠল এক পৈশাচিক বিজল্লাস। ওয়েল ডান আবির, তোমার ইমোশন তোমাকে সবসময় ভুল পথে পরিচালিত করে। তোমার বাবা 16 বছর ধরে এই কোডটা আমাকে দেননি, কারণ তিনি জানতেন তুমি এলে আমি তোমাকে মেরে ফেলার ভয় দেখিয়ে এই কোডটা আদায় করব। এখন দেখো, তোমার বাবার মস্তিষ্কে যেই চিপটা আছে সেটা থেকে মাস্টার কোড এখন সরাসরি আমার ড্রাইভে আপলোড হচ্ছে। আবির, ইমতিয়াজ ছিল আমার লেলিয়ে দেওয়া কুকুর, আর তুমি হলে আমার সেই শিকারি পাখি যে নিজের অজান্তে শিকার নিয়ে আমার কাছে এসেছো। আপনি আপনি হাসমত আলীর চেয়েও বড় শয়তান। আপনি আপনার নিজের বাবাকেও ধোঁকা দিলেন। বাবা তো সেকেলে, আমি এই দুনিয়ার ডিজিটাল নেত্রী হতে চাই। আবির, তোমার কাজ শেষ। এখন এই ল্যাবটা ব্লাস্ট হবে, আর সাথে তোমার বাবার এই 16 বছরের কষ্টের অবসান হবে। আলবিদা দা শ্যাডো কিং। নীলিমা রিমোটের বোতাম টিপলেন এবং ল্যাবের অটোমেটিক লক বন্ধ করে বের হয়ে গেলেন। ল্যাবের ভেতর তখন টাইমার শুরু হয়ে গেছে, 1 মিনিট 20 সেকেন্ড। আবিরের বাবা তখনও কাচের জারের ভেতর থেকে করুণ চোখে তাকিয়ে আছেন। আবির বুঝতে পারল সে এক বিশাল মরণফাঁদ পা দিয়েছেন। তার হাতে সময় কম, একদিকে তার বাবার জীবন আর অন্যদিকে পুরো দেশের সাইবার নিরাপত্তা। আবির কি পারবে তার বাবাকে নিয়ে এই ডিজিটাল কবর থেকে বের হতে, নাকি নীলিমার এই চূড়ান্ত জালে শ্যাডো কিংয়ের সব আস্ফালন এখানেই শেষ হয়ে যাবে? ঠিক তখন ল্যাবের কোণার একটি ছোট মনিটরে রুহির মুখ ভেসে উঠল। রুহি কোনোভাবে নীলিমার সিকিউরিটি ফায়ারওয়েল ভেদ করে আবিরের সাথে কানেক্ট হয়েছে। আবির, জারের বাম দিকের নিচের তারটা কাটো। ওটা জারের অক্সিজেন সাপ্লাই নয়, ওটা ম্যাগনেটিক লকের তার। আর ল্যাবের সার্ভারের পেছনের ইউএসবি পোর্টে আমার দেয়া সে স্পেশাল পেন ড্রাইভটা ঢুকাও। আমি নীলিমার আপলোড প্রসেসটা রিভার্স করছি। আবির, জলদি, আমাদের কাছে মাত্র 40 সেকেন্ড সময় আছে। আবিরের সামনে এখন জীবন আর মৃত্যুর এক সুতোর ব্যবধান। সে তার বাবার জারের কাছে দৌড়ে গেল। তার হাতে কোনো যন্ত্র নেই। সে তার দাঁত দিয়ে তারটা ছেঁড়ার চেষ্টা করলো। রক্তে ভিজে উঠল তার মুখ, কিন্তু আবির থামল না। সে কি পারবে, নাকি আগুনের গোলকায় সব শেষ হয়ে যাবে? ল্যাবের টাইমার তখন লাল রঙে জ্বলছে। 10, 9, 8। নীলিমা চৌধুরী বাইরে থেকে দরজা লক করে দিয়ে পৈশাচিক হাসিতে ফেটে পড়েছেন। আবির তার বাবার নিঃশেষ শরীরটা এক হাতে ধরে অন্য হাতে পাগলের মতো ল্যাবের কন্ট্রোল প্যানেলে কিল সুইচ খুঁজছে। ঠিক তখনই রুহির কণ্ঠস্বর কানে এলো। আবির, জারের নিচের সেই নীল তারটা ছিঁড়ে ফেলো। ওটাই এই ফ্লোরের ইমার্জেন্সি ড্রেনেজ গেট খোলে। আবির এক মুহূর্ত দেরি না করে নিজের শরীরের সবটুকু শক্তি দিয়ে তারটি টেনে ছিঁড়ে ফেলল। মুহূর্তের মধ্যে ল্যাবের মেঝের একটি বিশাল অংশ স্লাইড করে সরে গেল। আবির তার বাবাকে জাপটে ধরেই সে অন্ধকার সুড়ঙ্গ দিয়ে নিচে ঝাঁপ দিল। ঠিক সেই সেকেন্ডেই পুরো 9 তলা এক প্রচণ্ড বিস্ফোরণে আগুনের গোলকায় পরিণত হলো। বাইরে দাঁড়িয়ে থাকা ইমতিয়াজ আর নীলিমা ভাবলেন দ্য শ্যাডো কিং আজ চিরতরে ছাই হয়ে গেল। কিন্তু আগুনের সেই লেলিহান শিখাকে ফাঁকি দিয়ে আবির আর শহীদ চৌধুরী গিয়ে পড়লেন টাওয়ারের বেসমেন্টে থাকা একটি ময়লা ভর্তি বিশাল কন্টেনারে। ময়লার স্তূপ তাদের পতনের গতি কমিয়ে দিল, কিন্তু আবিরের শরীরের প্রতিটি হাড় যেন ব্যথায় চিৎকার করে উঠল। বাবা, বাবা চোখ খোলো, আমরা বের হতে পেরেছি। আবির, তুই ঠিক আছিস তো? নীলিমা মাস্টার কোডটা নিয়ে গেছে, ওটাকে আটকাতে হবে। আবির দেখলো তার বাবার অবস্থা আশঙ্কাজনক। শহীদ চৌধুরী সারা শরীরে তারের দাগ আর ড্রাগের প্রভাবে শরীর নীল হয়ে গেছে। আবির দ্রুত তার পকেট থেকে সাজিদের দেয়া একটি বিশেষ সিগন্যাল ট্রান্সমিটার অন করলো। কয়েক মিনিটের মধ্যে একটি অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা গেল, কিন্তু ওটা কোনো হসপিটালের অ্যাম্বুলেন্স নয়, ওটা ছিল রনি আর সাজিদের ছদ্মবেশ। তারা দ্রুত আবির আর তার বাবাকে গাড়িতে তুলে নিয়ে সিঙ্গাপুরের সেই ঘিঞ্জি গলির ভেতর মিলিয়ে গেল। ঢাকার উপকণ্ঠে যেমন ছিল, সিঙ্গাপুরে গ্যালাং এলাকাতেও আবিরদের একটি গোপন সেফ হাউস আছে।
সেখানে শহীদ চৌধুরীকে একটি পোর্টেবল লাইফ সাপোর্টে রাখা হলো। সাজিদ তার ল্যাপটপ নিয়ে ব্রাউল করছিল, আর রুহি আবিরের ক্ষতগুলো পরিষ্কার করে দিচ্ছিল। আবির, তুমি একটা পাগলামি করেছো। নীলিমা যদি বুঝতে পারে তুমি বেঁচে আছো, এবার কোনো আর্মি নামিয়ে দেবে তোমাকে মারার জন্য। ওর কাছে এখন 98% ডেটা আছে। 98% দিয়েও শুধু তালাটা দেখতে পাবে রুহি, কিন্তু খুলতে পারবে না। 2% চাবি এখনও আমার বাবার মগজে আর আমার এই হার্ড ড্রাইভে। সাজিদ, নীলিমার লোকেশন ট্র্যাক করো। ও এই ডেটাগুলো নিয়ে কোথায় যাচ্ছে? আবির, নীলিমা এখন সিঙ্গাপুরের ক্রিমসন চেইন মাফিয়াদের সাথে মিটিং ফিক্স করেছে। আজ রাত 2টায় সিঙ্গাপুর মেরিনা বের এক গোপন পেইন্ট হাউসে এই মাস্টার কোডের ডিল হবে। কয়েক বিলিয়ন ডলারের বিনিময়ে ও এই কোড বিক্রি করে দিচ্ছে। আর ইমতিয়াজ এখন নীলিমার বাড়ির সামনে দাঁড়িয়ে তাকে গ্রেপ্তার করার নাটক করছে, কিন্তু আসলে সেও এই টাকার ভাগ চায়। ইমতিয়াজ আর নীলিমা এক মুদ্রার দুই পিঠ। সাজিদ, আমরা এবার আর হ্যাক করব না, আমরা এবার ইনজেক্ট করব। আমার বাবার তৈরি করা সেই স্লিপার ভাইরাস নীলিমার সার্ভারে ঢুকিয়ে দেব। ও যখনই ডাটা ট্রান্সফার শুরু করবে, ওর পুরো নেটওয়ার্ক 1 সেকেন্ডে 0 হয়ে যাবে। কিন্তু এর জন্য আমাদের ওই প্যান্ট হাউসের 100 মিটারের মধ্যে থাকতে হবে। রাত 1:45। মেরিনা বে স্যান্ডসের সেই রাজকীয় পেন্ট্রা হাউস। নীলিমা চৌধুরী দামি সিল্কের গাউন পরে ল্যাপটপের সামনে দাঁড়িয়ে, তার পিছনে হাসমত আলী হুইল চেয়ারে বসে অট্টহাসি হাসছেন। বিদেশি বায়াররা স্ক্রিনের দিকে তাকিয়ে আছে টাকা ট্রান্সফারের কনফারেন্সের জন্য। জেন্টলম্যান, আজ থেকে পৃথিবীর সব ব্যাকিং গেটওয়ে আমার হাতের মুঠে। জাস্ট 1 ক্লিক। নবেন না নীলিমা, এই টাকার অর্ধেক আমার চাই। আমি 16 বছর ধরে এই প্রজেক্টের পেছনে কুকুর হয়ে ঘুরেছি, আর আপনি একা সব নিয়ে পালাবেন? ইটস নট হ্যাপেনিং। ইমতিয়াজ, তুমি সব সময় ছোট লোক ছিলে। গার্লস, ওকে খতম করো। পেন্ট হাউসের ভেতরে শুরু হলো রক্তক্ষয়ী যুদ্ধ। ইমতিয়াজের পুলিশ বাহিনী আর নীলিমার সিন্ডিকেটের মধ্যে গুলির লড়াইয়ে পুরো রুমটি তছনছ হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে পেন্ট হাউসের জানালার কাঁচ ভেঙে ভেতরে ঢুকলো আবির। তার পিঠে দড়ি বাঁধা, হাতে 2টো গ্লক পিস্তল। সে সরাসরি নীলিমার ল্যাপটপের দিকে দৌড় দিল। নীলিমা, আপনার সময় শেষ। সাজিদ, এখনই ভাইরাস অ্যাক্টিভেট করো। নীলিমা ল্যাপটপ নিয়ে পালাতে চাইলেন, কিন্তু আবির তাকে লক্ষ্য করে গুলি ছুড়ল। গুলিটি নীলিমার কাঁধে লাগলো। নীলিমা আর্তনাদ করে লুটিয়ে পড়লেন। আবির ল্যাপটপটি হাতে নিল, কিন্তু স্ক্রিনের দিকে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। সেখানে কোনো ডেটা ট্রান্সফার হচ্ছে না, বরং একটি ভিডিও লাইভ চলছে। ভিডিওতে দেখা যাচ্ছে আবিরদের সেই গোপন সেফ হাউস। সেখানে রনি আর সাজিদকে বেঁধে রাখা হয়েছে, আর রুহির মাথায় পিস্তল ঠেকিয়ে রাখা এক রহস্যময় মুখোশধারী। আবির, তুই ভেবেছিলি তুই একাই গেম খেলতে জানিস? এই ক্রিমসন চেইন মাফিয়ারা আমার হয়ে কাজ করে। তুই তোর বাবাকে বাঁচিয়েছিস ঠিকই, কিন্তু তোর পুরো টিম এখন আমার কবজায়। এখন বল, ওই 2% কোড দিবি নাকি রুহির লাশ দেখবি? আবিরের হাত থেকে ল্যাপটপটি প্রায় পড়ে যাচ্ছিল। একদিকে তার 16 বছরের প্রতিশোধ, আর অন্যদিকে তার সবচাইতে প্রিয় বন্ধুদের জীবন। সিঙ্গাপুরের এই বিলাসবহুল রাতের আকাশে এখন বারুদের গন্ধ। শ্যাডো কিং কি পারবে তার টিমকে বাঁচাতে, নাকি নীলিমা আর ইমতিয়াজের এই নতুন জোটের কাছে সে হার মেনে নেবে? আবির তার পকেট থেকে একটি ছোট চিপ বের করলো। তার চোখে এখন এক অদ্ভুত সংকল্প। সে ইমতিয়াজের দিকে তাকিয়ে বলল, কোড তো দেবই ইমতিয়াজ সাহেব, কিন্তু ওটা আপনি হজম করতে পারবেন না। সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডসের সেই পেন্ট হাউসে এখন বাতাসের শো শো শব্দ আর বারুদের কটু ঘ্রাণ। আবিরের চোখের সামনে ল্যাপটপের স্ক্রিনে ভেসে উঠেছে তার বন্ধুদের অসহায় মুখ। সেফ হাউসে রুহির মাথায় পিস্তল ঠেকিয়ে রাখা হয়েছে। সাজিদ আর রনি মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। 16 বছর ধরে আবির যে সাম্রাজ্য গড়েছে, আজ যেন এক নিমিষে তার ধুলোয় মিশে যেতে চাইছে।
ইমতিয়াজ তার হাতের রিভলভারটা আবিরের কপাল বরাবর স্থির করে রেখেছে, আর নীলিমা চৌধুরী কাঁধের ক্ষত চেপে ধরে পৈশাচিক হাসিতে মেতে উঠেছেন। আবির, তুমি নিজেকে হ্যাকারদের ঈশ্বর ভাবতে শুরু করেছিলে, তাই না? কিন্তু তুমি ভুলে গিয়েছিলে ইমোশন বা আবেগ হলো মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। এখন ওই 2% মাস্টার কোড আমার হাতে তুলে দাও, নইলে তোমার বন্ধুদের চিৎকার এই রুমের স্পিকারে লাইভ শুনতে পাবে। অনেক দেরি হয়ে গেছে আবির, তুই আমাদের অনেক খেলিয়েছিস। ওই চিপটা আমাকে দে, নইলে রুহির মাথা খুলি আমি উড়িয়ে দেব। আমার সাথে ক্রিমসন সেন এর যে কিলাররা আছে তারা টাকা ছাড়া আর কিছু বোঝে না। আবিরের শরীরের পেশিগুলো রাগে কাঁপছে। তার পকেটে থাকা সেই ছোট্ট চিপটি এখন এই পৃথিবীর সব চাইতে দামি আর ভয়ঙ্কর বস্তু। আবির ধীরে ধীরে ল্যাপটপটি টেবিলের উপর রাখলো। তার মাথার ভেতরে তখন হাজার হাজার কোড আর অ্যালগোরিদম ঘুরছে। সে জানতো ইমতিয়াজ এমন কিছু করতে পারে, তাই সে এক অতি মানবিক বাজি ধরার প্রস্তুতি নিয়েছিল। আবির হঠাৎ শান্ত হয়ে গেল। তার চোখের মনি এখন পাথরের মতো শক্ত। ইমতিয়াজ সাহেব, আপনি ভাবছেন আপনি জিতে গেছেন? নীলিমা, আপনি ভাবছেন আপনি মাস্টার কোড নিয়ে দুনিয়া শাসন করবেন? আপনারা দুজনেই এক বিশাল ভুল করছেন। আপনারা যে ভিডিওটা দেখছেন ওটা একটা ডিপ ফেক লুপ ভিডিও। সাজিদ আর রনি অনেক আগেই সেফ হাউস ছেড়ে বেরিয়ে গেছে, আর রুহি এখন আপনাদের পেছনের জানালার ওপাশে স্নাইপার তাক করে বসে আছে। কথাটা শেষ হওয়ার সাথে সাথে পেন্ট হাউসের বুলেট প্রুফ কাজটা এক ঝটকায় চুরমার হয়ে গেল। একটি লেজার সাইট সরাসরি ইমতিয়াজের কপালে গিয়ে স্থির হলো। ইমতিয়াজ আর নীলিমা আতঙ্কে জমে গেলেন। মুহূর্তের মধ্যে পেন্ট হাউসের সব লাইট নিভে গেল। আবির তার পকেট থেকে একজোড়া নাইট ভিশন গগলস চোখে পড়ল। অন্ধকারের ভেতর আবির এখন এক ক্ষুধার্ত চিতা। আজ রাতে কেউ ল্যাপটপ নিয়ে যাবে না। আজ রাতে শুধু যাবে প্রাণ। সাজিদ, এখনই ব্ল্যাকআউট কমান্ড এক্সিকিউট করো। ঠিক সেই মুহূর্তে পুরো মেরিনা বে স্যান্ডস কমপ্লেক্সের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। সিঙ্গাপুরের অন্যতম বড় এই পর্যটন কেন্দ্র এখন এই ঘুটঘুটে অন্ধকার দুর্গ। আবির তার কমান্ডো ছুরি বের করে ইমতিয়াজের বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ল। অন্ধকারে ভেতর শুধু গুলির ঝলকানি আর আর্তনাদ শোনা যাচ্ছে। আবির তার বাবাকে হারানোর শোক আর 16 বছরের অপমান সবটুকুই উগরে দিচ্ছে তার প্রতিটি আঘাতে। সে ইমতিয়াজের হাতের রিভলভারটা লাথি দিয়ে ফেলে দিল এবং তার ঘাড় চেপে ধরে জানালার কার্নিশে গিয়ে ঠেকালো। ইমতিয়াজ, 16 বছর আগে আপনি আমার বাবাকে কাচের জারের ভেতর বন্দি করেছিলেন। আজ আমি আপনাকে এই 200 তলা থেকে নিচে ফেলে দিয়ে দেখাবো মহাকর্ষ বলের বিচার কেমন হয়। আবির প্লিজ আমাকে মেরো না, আমি সব সত্যি বলে দেব। হাসমত আলী একা নন, এই প্রজেক্টের পেছনে আরও একজন আছে যাকে তোমরা মিস্টার এক্স বলো। নীলিমা তাকে চেনে না। আবিরের হাত এক মুহূর্তের জন্য থমকে গেল। কি মিস্টার এক্স? তবে কি হাসমত আলীও কেবল একটা মুখোশ ছিল? ঠিক সেই সময় নীলিমা চৌধুরী অন্ধকারের সুযোগ নিয়ে মাস্টার কোডের ড্রাইভটা নিয়ে একটি ছোট এসকেপ পড বা গোপন লিফটের দিকে দৌড়ে গেলেন। আবির ইমতিয়াজকে এক প্রচণ্ড ঘুষি মেরে মেঝেতে ফেলে দিয়ে নীলিমার পিছনে ছুটল। কিন্তু নীলিমার লিফটে ঢুকে যাওয়ার আগে একটি গ্রেনেড পিন খুলে আবিরের দিকে ছুঁড়ে মারল। আবির ড্রাইভ দিয়ে গ্রেনেডটি অন্যদিকে সরিয়ে দিল ঠিকই, কিন্তু বিস্ফোরণের ধাক্কায় সে ছিটকে পড়ল। নীলিমা লিফটে করে বিল্ডিংয়ের ছাদে চলে গেলেন। সেখানে একটি হেলিকপ্টার আগে থেকে অপেক্ষা করছিল। নীলিমা ল্যাপটপ আর ড্রাইভ নিয়ে হেলিকপ্টারে উঠে পড়লেন। আবির যখন ছাদে পৌঁছালো তখন হেলিকপ্টারটি আকাশে উড়াল দিয়েছে। হেলিকপ্টারের উপর থেকে স্নাইপার দিয়ে গুলি ছুটতে ছুটতে আবির ও পালিয়ে যাচ্ছে। আমি ইঞ্জিন হিট করতে পারছি না, হেলিকপ্টারটা আর্মার্ড প্লেটেড। রুহি, ওকে পালাতে দাও, কারণ আমি ওই ড্রাইভে যে ট্র্যাকার ভাইরাস ঢুকিয়ে দিয়েছি ওটা কেবল ওর লোকেশনই বলবে না, ওটা ওর হেলিকপ্টারের এভিওনিক্স সিস্টেমকেও হ্যাক করবে। এখন দেখো মজা। আবির রিমোটের বোতাম টিপল। মাঝে আকাশে থাকা হেলিকপ্টারটি
হঠাৎ করে গোল হয়ে ঘুরতে শুরু করলো। পাইলট কন্ট্রোল হারিয়ে ফেলেছে। নীলিমা ভেতর থেকে চিৎকার করেছেন। আবির তার ল্যাপটপ খুলে কমান্ড দিল, ফোরসেট ল্যান্ডিং। হেলিকপ্টারটি সিঙ্গাপুর হারবারের এক বিশাল কার্গো জাহাজের ওপর গিয়ে আছড়ে পড়ল। বিস্ফোরণ হলো না, কিন্তু নীলিমা ভেতরে আটকা পড়লেন। আবির তার টিম নিয়ে দ্রুত সেখানে পৌঁছালো। কার্গো জাহাজের জেকের ওপর নীলিমা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তার হাতে এখনো সেই ড্রাইভ। আবির তার কাছে গিয়ে ড্রাইভটা ছিনিয়ে নিল। আবির, তুমি ড্রাইভ নিলে কি হবে? মিস্টার এক্স অলরেডি তোমার বাবার শরীরে সেই বায়োট্রোগেন অ্যাক্টিভ করে দিয়েছে। আগামী 12 ঘন্টার মধ্যে তুমি মাস্টার কোডটা গ্লোবাল সার্ভারে আপলোড না করো, তবে তোমার বাবার মস্তিষ্ক গলে যাবে। এটাই ছিল মিস্টার এক্সের শেষ চাল। কে এই মিস্টার এক্স? উত্তর দাও নীলিমা। তিনি তোমাদের খুব কাছেই আছেন আবির। যে মানুষটাকে তুমি 16 বছর ধরে সবচাইতে বেশি বিশ্বাস করেছো, তিনি হলেন দ্য রিয়েল অ্যাক্ট্রেস। নীলিমা চৌধুরীর চোখ দুটো স্থির হয়ে গেল। তিনি মারা গেলেন। আবির স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। নীলিমার শেষ কথাটি আবিরের মনে বিষাক্ত তীরের মতো বিঁধল। কাকে সে সব চাইতে বেশি বিশ্বাস করে? সাজিদ, রনি নাকি অন্য কেউ? আবির তার টিমের দিকে তাকালো। সাজিদ আর রনি তখন নীলিমার ল্যাপটপ থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করছে। রুহি আবিরের দিকে এগিয়ে এলো। 16 বছর ধরে আমি যাকে বিশ্বাস করেছি বাবা, না বাবা তো বন্দী ছিলেন, তবে কে? ঠিক সেই মুহূর্তে আবিরের ফোনে একটি মেসেজ এলো। মেসেজটা এসেছে বাংলাদেশ থেকে। পেরকের নাম দেখে আবিরের হাত থেকে ফোনটা পড়ে গেল। পেরক চাচা আশরাফ চৌধুরী। কিন্তু আশরাফ চৌধুরী তো মারা গেছেন বলে সবাই জানতো। তবে কি আবিরের নিজের রক্তই তার সাথে বেইমানি করেছে? আবির রনির দিকে তাকিয়ে বলল, আমাদের এখনই বাংলাদেশে ফিরতে হবে। আসল যুদ্ধ সিঙ্গাপুরে নয়, আসল যুদ্ধ আমাদের ঘরে। ইমতিয়াজ আর নীলিমা কেবল দাবার ঘুঁটি ছিল। আসল খেলোয়াড় এখনও আমাদের অপেক্ষায় বসে আছে। সিঙ্গাপুরের রাতের আকাশে এখন আগুনের শিখা। আবির তার টিম নিয়ে যখন জাহাজে করে বাংলাদেশের দিকে রওনা দিল, তখন তার মনে হলো সে এক বিশাল ষড়যন্ত্রের জালে আটকা পড়েছে। মিস্টার এক্সকে কেন তিনি নিজের ভাই আর ভাইয়ের ছেলেকে এভাবে ধ্বংস করতে চান? রহস্যের প্রতিটি বাঁক এখন খুনের নেশায় লাল হয়ে উঠেছে। সিজন 2 এর এই চরম মুহূর্তে শ্যাডো কিং কি করতে পারে? কি পারবে তার বাবার প্রাণ বাঁচাতে? সিজন 2 এর এই চরম মুহূর্তে শ্যাডো কিং কি পারবে তার বাবার প্রাণ বাঁচাতে, নাকি মিস্টার এক্সের চালে সে চিরতরে নিঃস্ব হয়ে যাবে? সিঙ্গাপুরের জলসীমা পার হয়ে একটি স্পিড বোট যখন বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ চিরে বাংলাদেশের উপকূলে এসে ভিড়ল, তখন আকাশটা ছিল সিঁদুরে মেঘে ঢাকা। আবিরের চোখে আজ ঘুম নেই, আছে শুধু রক্তবর্ণের প্রতিহিংসা। নীলিমার শেষ কথাগুলো তার কানে বিষের মতো বাজছে। মিস্টার এক্স, যাকে আবির 16 বছর ধরে মৃত ভেবে শ্রদ্ধা করেছে, যার ছবির সামনে দাঁড়িয়ে সে প্রতিশোধের কসম খেয়েছিল, সেই চাচা আশরাফ চৌধুরী কি তবে বেঁচে আছেন? আর তিনি কি এই পুরো ডিজিটাল ধ্বংসযজ্ঞের নাটের গুরু? আবিরের পিছের ব্যাগে রাখা সেই হার্ড ড্রাইভটি এখন এক জীবন্ত আগ্নেয়গিরি। আবিরের সাথে আছে রুহি, রনি আর সাজিদ। তারা যখন চট্টগ্রামের এক পরিত্যক্ত শিপইয়ার্ডের গোপন সুড়ঙ্গ দিয়ে ভেতরে ঢুকলো, তখন সাজিদ তার ল্যাপটপ খুলে এক ভয়াবহ তথ্য দিল। আবির, আমরা বাংলাদেশে পা রাখার আগেই পুরো নেটওয়ার্ক হ্যাক করা হয়েছে। তোর বাবার শরীরে যে বায়োটক্সিন ইনজেক্ট করা হয়েছে সেটার টাইমার এখন কাউন্টডাউন শুরু করেছে। হাতে আছে মাত্র 9 ঘন্টা। আর সবচাইতে খারাপ খবর হলো, আমাদের সেই পুরনো সেফ হাউসগুলোতে অলরেডি রেড হয়েছে। ইমতিয়াজের ডাইহার্ট বাহিনী আমাদের জন্য ট্রাপ পেতে বসে আছে। আবির, আমরা আর লুকিয়ে লড়বো না। ওরা আমাদের ঘরে ঢুকে আমাদের মারতে চায়। আজ আমরা ওদের ডেরায় ঢুকে শ্মশান বানিয়ে দেব। ইমতিয়াজ ভাবছে সিঙ্গাপুরে ও বেঁচে গেছে, কিন্তু ও জানে না যে ওখান থেকে ও পালিয়ে আসেনি। আমরা ওকে আসতে দিয়েছি। ইমতিয়াজ এখন আর আমার টার্গেট নয়, ও একটা ভাঙা তলোয়ার। আমার টার্গেট হলো সেই মানুষটা যে 16 বছর ধরে অন্ধকারে বসে
আমাদের জীবন নিয়ে খেলছে। সাজিদ, আশরাফ চৌধুরীর শেষ লোকেশন ট্র্যাক করো। আমি জানি তিনি এখন সাভারের সেই পুরনো ল্যাবের নিচে লুকানো লেভেল 0 গ্রাউন্ডে আছেন। ওটাই ওনার আসল কন্ট্রোল রুম। আবির তার টিম নিয়ে একটি কালো রঙের আর্মার্ড এসইউভি গাড়িতে করে ঢাকার দিকে রওনা দিল। পথে কুমিল্লা হাইওয়েতে শুরু হলো প্রথম ধামাকা। হঠাৎ আকাশ থেকে 3টে ড্রোন আবিরের গাড়ির উপর মিসাইল ছুড়ল। গাড়িটি ড্রাইভ করছিল রনি। সে এক নিপুণ হাতে গাড়িটি স্টিয়ারিং ঘুরিয়ে বিস্ফোরণ থেকে বাঁচল। কিন্তু পরক্ষণে দেখা গেল পিছনে 5টি কালো জিপ তাদের ধাওয়া করেছে। জিপগুলোর জানালা দিয়ে মুখ বের করে মুখোশধারী কিলাররা হেভি মেশিন গান দিয়ে ব্রাশ ফায়ার শুরু করলো। রুহি, ওপরের সানরুফ খোলো। রনি, গাড়িটাকে স্থির রাখো 5 সেকেন্ডের জন্য। সাজিদ, যেমন অন করো যাতে ওদের ড্রোনগুলো সিগন্যাল হারায়। রুহি সানরুফ দিয়ে বের হয়ে তার কাঁধে থাকা লঞ্চার দিয়ে পেছনের প্রথম জিপটিকে লক্ষ্য করে ফায়ার করলো। এক প্রচণ্ড বিস্ফোরণে জিপটি উড়ে গিয়ে পাশের খাদে পড়ল। কিন্তু বাকি জিপগুলো থেকে গুলির বৃষ্টি থামছে না। আবির তখন তার ল্যাপটপে একটি বিশেষ কোড রান করলো, হাইওয়ে প্রোটোকল। মুহূর্তের মধ্যে ওই এলাকার সব স্মার্ট ট্রাফিক সিগন্যাল লাল হয়ে গেল এবং রাস্তার পাশের হাই ভোল্টেজ ইলেকট্রিক পোলগুলো শর্ট সার্কিট হয়ে ভেঙে পড়তে লাগলো। ধাওয়া করা জিপগুলো সেই তারের জালে জড়িয়ে ছিটকে পড়বে। আবির যখন সাভারের সেই কারখানার সামনে পৌঁছালো তখন চারপাশটা নিস্তব্ধ। কিন্তু এই নিস্তব্ধতা যেন কোনো ঝড়ের পূর্বাভাস। কারখানার গেটটি অটোমেটিক খুলে গেল। আবির বুঝতে পারলো তাকে আমন্ত্রণ জানানো হচ্ছে। তারা 4 জন যখন লিফটে করে মাটির নিচে লেভেল ওতে নামলো তখন তারা দেখলো এক অবিশ্বাস্য দৃশ্য। পুরো রুমটি বিশাল বিশাল সুপার কম্পিউটারে ঠাসা। মাঝখানে একটি রাজকীয় চেয়ারে বসে আছেন এক ব্যক্তি। তার মুখটা ছায়ায় ঢাকা, কিন্তু তার হাতে থাকা সেই পরিচিত সোনার আংটিটা অন্ধকারেও জ্বলজ্বল করছে। মানুষটি ধীর পায়ে উঠে দাঁড়ালেন। ছায়া থেকে বেরিয়ে আসতেই আবির স্তব্ধ হয়ে গেল। এই যেন আয়নার সামনে দাঁড়িয়ে থাকা নিজের প্রতিচ্ছবি, শুধু বয়সটা অনেক দশক বেশি। স্বাগত আবির। আমি জানতাম নীলিমা তোমাকে দমাতে পারবে না। তুমি আমার ওই রক্ত। আমার ভাই শহীদ ছিল আবেগপ্রবণ, তাই ও আজ এই হাওলাতে। কিন্তু তুমি হলে আমার সবচেয়ে বড় মাস্টারপিস। চাচা, আপনি নিজের ভাইকে 16 বছর ধরে ল্যাবে বন্দি করে রেখেছেন। আপনি ইমতিয়াজকে দিয়ে আমাদের উপর হামলা করিয়েছেন। আপনি কি মানুষ না পিশাচ? মানুষ আর পিশাচের সংজ্ঞা খুব ছোট আবির। আমি চেয়েছিলাম এই দেশের প্রতিটি মানুষের ডেটা, প্রতিটি ব্যাংক অ্যাকাউন্টের আর প্রতিটি সাল আমার হাতের মুঠোয় থাকবে। আমি চেয়েছিলাম চৌধুরী পরিবার এই দেশের ডিজিটাল ঈশ্বর হবে। শহীদ রাজি হয়নি, তাই ও জেল খেটেছে। আর তুমি তো আমার জন্য ওই 2% মাস্টার কোডটা নিয়ে এসেছো, যা নীলিমাও পায়নি। এখন ওটা আমাকে দাও আর তোমার বাবার প্রাণ বাঁচাও। কোড আমি দেব চাচা, কিন্তু ওটা আপনার সিস্টেম সহ্য করতে পারবে না। সাজিদ, এখনই রিভার্স হ্যাকিং শুরু করো। আবির কথাটি শেষ করার আগেই আশরাফ চৌধুরীর পেছন থেকে বেরিয়ে এলো ইমতিয়াজ। ইমতিয়াজের হাতে একটি সিরিজ। সে আবিরের বাবার ঘাড়ের কাছে ওটা ধরে আছে। শহীদ চৌধুরী তখন অজ্ঞান। আবির, অনেক হিরোগিরি করেছিস। এখন ওই ডাইভটা দে, নইলে এই সিরিঞ্জে বিষ তোর বাবার হার্ট পাম্প বন্ধ করে দেবে। 3 সেকেন্ড সময় দেবো। আবির কোনো উপায় না দেখে ড্রাইভটা মেঝের উপর ছুঁড়ে মারল। আশরাফ চৌধুরী বিজয়ী হাসিতে ড্রাইভটা তুলে নিলেন এবং তার মেইন সার্ভারে কানেক্ট করলেন। সাথে সাথে স্ক্রিনে ফুটে উঠল সিস্টেম কানেক্টেড, গ্লোবাল অ্যাক্সেস গ্রান্টেড। আশরাফ চৌধুরী আনন্দে মেতে উঠলেন। তিনি ভাবলেন তিনি এখন পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি। কিন্তু 1 সেকেন্ড পরেই সব পাল্টে গেল। সার্ভার থেকে এক বিকট শব্দ এলো এবং পুরো রুমের মনিটরগুলো লাল হয়ে গেল। স্ক্রিনে বড় বড় অক্ষরে লেখা উঠল, প্রপার্টি অফ দ্য শ্যাডো কিং, সিস্টেম ডিলেটেড। চাচা, আপনি ভুলে গেছেন যে ওই ড্রাইভে আমি ডেথ কোড দিয়ে রেখেছিলাম। আপনি যখনই ওটা আপনার সার্ভারে কানেক্ট করলেন, আপনার 16 বছরের সব ডেটা, সব হ্যাকিং টুলস আর আপনার সব ব্যাংক ব্যালেন্স
চিরতরে মুছে গেল। আপনি এখন ফকির চাচা, আপনার কোনো অস্তিত্ব নেই ডিজিটাল দুনিয়ায়। না, এটা হতে পারে না। ইমতিয়াজ, ওকে মেরে ফেলো, সবাইকে শেষ করো। শুরু হলো চূড়ান্ত ধামাকা। রুমের ভেতর আবির বনাম ইমতিয়াজ আর রনি রুহি বনাম আশরাফ চৌধুরী বডিগার্ডদের লড়াই। আবির ইমতিয়াজের হাতের সিরিজটা লাথি দিয়ে ফেলে দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল। আবির তার জীবনের সব শক্তি দিয়ে ইমতিয়াজের মুখে একের পর এক পাঞ্চ মারতে লাগলো। ইমতিয়াজের দাঁত ভেঙে রক্ত বের হতে লাগলো। হুকুমের দাম এখন রক্ত দিয়ে দিতে হবে ইমতিয়াজ। আবির ইমতিয়াজকে তুলে সার্ভারের একটি কাচের দেয়ালের ওপর আছড়ে ফেলল। কাঁচ ভেঙে ইমতিয়াজ হাই ভোল্টেজ তারের উপর পড়ল। এক প্রচণ্ড বৈদ্যুতিক শকে ইমতিয়াজের শরীর ঝলসাতে শুরু করলো। তার চিৎকার ল্যাবের দেয়াল ভেদ করে ওপরে চলে যাচ্ছিল। অন্যদিকে আশরাফ চৌধুরী পালানোর জন্য একটি গোপন সুড়ঙ্গের দিকে দৌড় দিলেন, কিন্তু রুহি তার স্নাইপারের বাট দিয়ে ওনার মাথায় এক প্রচণ্ড আঘাত করল। আশরাফ চৌধুরী মেঝেতে লুটিয়ে পড়লেন। আবিরের তার বাবার কাছে ছুটে গেল এবং তার পকেট থেকে নীলিমার ল্যাব থেকে আনা সেই অ্যান্টিডোট ইনজেক্ট করে দিল। শহীদ চৌধুরীর শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলো, কিন্তু শেষ মুহূর্তে ধামাকা তখনও বাকি ছিল। আশরাফ চৌধুরী মেঝেতে পড়ে থাকা অবস্থায় একটি সুইচ টিপলেন। পুরো ল্যাবরেটরি সাইরেন বেজে উঠল। সেলফ ডিস্ট্রাকশন ইন 16 সেকেন্ড। সাজিদ, রনি, বাবাকে নিয়ে বের হও জলদি। রনি আর সাজিদ শহীদ চৌধুরীকে নিয়ে লিফটের দিকে দৌড়ে গেল। আবির আশরাফ চৌধুরীর দিকে তাকালো। তার নিজের চাচা, তার নিজের রক্ত আজ ধ্বংসস্তূপে পড়ে আছে। আমি হারিনি আবির। প্রজেক্ট ব্ল্যাক হোলের একটা কপি অলরেডি ডার্ক ওয়েব অটো আপলোড হয়ে গেছে। আমি না থাকলে ওই ভাইরাস পুরো দুনিয়াকে গ্রাস করবে। তুমি আমাকে মারলে কি হবে? তুমি ওই সিস্টেমকে মারতে পারবে না। সেই সিস্টেমের জন্য আমি আছি চাচা। আমি শ্যাডো কিং। আমি অন্ধকারের জন্মাই আর অন্ধকারে বিলীন হই। বিদায় চাচা। আবির যখন লিফটের উঠে উপরে এলো তখন পুরো সাভারের সেই কারখানা এক বিশাল বিস্ফোরণে মাটির নিচে দেবে গেল। আশরাফ চৌধুরী, ইমতিয়াজ আর তাদের 16 বছরের পাপের সাম্রাজ্য চিরতরে মাটির নিচে সমাধিস্থ হলো। আবির তার টিম নিয়ে কারখানার বাইরে দাঁড়িয়ে দেখলো ভোরের সূর্য উঠছে। তার পাশে তার বাবা আজ সুস্থ শরীরে দাঁড়িয়ে আছেন, কিন্তু আবিরের ল্যাপটপে তখন একটা ছোট মেসেজ ব্লিক করেছে। ডার্ক ওয়েব থেকে কেউ একজন তাকে মেসেজ পাঠিয়েছে, খুব ভালো খেলেছো আবির, কিন্তু পার্ট 2 তো কেবল শুরু হলো। দেখা হবে গ্লোবাল অ্যারিনায়। আবিরের চোখ দুটো সরু হয়ে এলো। যুদ্ধ শেষ হয়নি। দাবার বড় খেলোয়াড়রা এখন তার জন্য অপেক্ষা করছে বিদেশে। আবির তার টিমকে বলল, বন্ধুরা, এবার আমাদের ঘর পরিষ্কার হয়েছে। এবার সময় হয়েছে দুনিয়া পরিষ্কার করার। তৈরি হও। সাভারের সেই গোপন ল্যাব এখন এক বিশাল জ্বলন্ত ধ্বংসস্তূপ। ইমতিয়াজ আর আশরাফ চৌধুরীর 16 বছরের পাপের সাম্রাজ্য এখন কেবল ধুলো আর ধোঁয়া। কিন্তু আবির জানে, সাপের মাথা কাটলেও বিষ দাঁত এখনও রয়ে গেছে। আশরাফ চৌধুরীর সেই অটো আপলোড হওয়া প্রজেক্ট ব্ল্যাক হোলের ভাইরাসটি এখন সুইজারল্যান্ডের একটি সুপার সিকিউর সার্ভারে আশ্রয় নিয়েছে। এই সার্ভারটি পরিচালনা করে বিশ্বের সবচাইতে ভয়ঙ্কর ডিজিটাল মাফিয়া গ্রুপ দ্য কাউন্সিল। আবির তার বাবা শহীদ চৌধুরীকে এক নিরাপদ আশ্রয়ে রেখে আবার তার যুদ্ধের পোশাক পরে নিয়েছে। এবার গন্তব্য জুরিক, সুইজারল্যান্ড। আবিরের সাথে আছে রুহি, সাজিদ আর রনি। তারা যখন জুরিখের বরফে ঢাকা আলপস বর্তমান পর্বতমালার পাদদেশে পৌঁছালো তখন তাপমাত্রা -10 ডিগ্রি। চারিদিকে সাদা তুষারের চাদর, কিন্তু এই শুভ্রতার আড়ালে লুকিয়ে আছে এক অন্ধকার জাল। সাজিদ তার হাইটেক ল্যাপটপ নিয়ে জুরিখের একটি ক্যাফেতে বসে সার্ভার ট্র্যাক করার চেষ্টা করছে। আবির, এই কাউন্সিলরের সিকিউরিটি লেভেল আমাদের কল্পনার বাইরে। ওরা কোয়ান্টাম কম্পিউটিং ব্যবহার করছে। আমি যদি একবারও ওদের ফায়ারওয়ালে নক করি
তবে ওরা আমাদের বর্তমান লোকেশন 5 সেকেন্ডের মধ্যে ট্র্যাক করে মিসাইল ছড়বে। ওদের সদর দপ্তর ওই পাহাড়ের চূড়ায় থাকা একটা দুর্ভেদ্য ক্যাসল বা দুর্গে। পাহাড়ের চূড়ায়? তার মানে আমাদের ওখানে পৌঁছাতে হবে তুষার ঝড়ের ভেতর দিয়ে। আবির, আমাদের কাছে শুধু 6 ঘন্টা সময় আছে। ভাইরাসটি অ্যাক্টিভ হওয়ার আগে ওটা একবার রান করলে পৃথিবীর সব বড় দেশের স্টক মার্কেট ক্র্যাশ হবে। আমরা হ্যাক করে ভেতরে ঢুকবো না সাজিদ, আমরা ফিজিক্যাল হ্যাকিং করব। রনি, তুমি আর রুহি পাহাড়ের উত্তরের দিক দিয়ে স্নাইপার ব্যাকআপ দেবে। আমি আর সাজিদ একটি প্যারাগ্লাইডারে করে সরাসরি ক্যাসেলের ছাদে ল্যান্ড করব। মনে রেখো, এবার আমাদের সামনে সাধারণ কোনো পুলিশ নয়, এবার আছে প্রফেশনাল ইউরোপিয়ান মার্সিনারি। রাত 1টা, চারদিকে প্রচণ্ড তুষার ঝড়, বাতাসের শব্দে কানে তালি লেগে যাচ্ছে। আবির আর সাজিদ পাহাড়ের ওপর থেকে ঝাঁপ দিল। তাদের ড্রেসগুলো এমনভাবে ডিজাইন করা যে সেগুলো রাডারে ধরা পড়ে না। তারা যখন ক্যাসলের ছাদে নিঃশব্দে নামলো তখন তাদের সামনে 4 জন সশস্ত্র গার্ড। আবির চোখের পলকে তার সাইলেন্সার লাগানো পিস্তল দিয়ে 3 জনকে খতম করলো এবং চতুর্থ জনের ঘাট মটকে দিল। সাজিদ, মেইন সার্ভার রুমের কন্ট্রোল নাও, আমি ভেতরে গিয়ে মেইন ফ্রেমের হার্ডওয়্যার ডিসকানেক্ট করছি। সাজিদ ছাদে বসেই তার পোর্টেবল হ্যাকিং ডিভাইস কানেক্ট করলো, কিন্তু ঠিক তখনই ক্যাসলের ভেতর সাইরেন বেজে উঠল। রেড লাইট জ্বলতে শুরু করলো চারিদিকে। আবির বুঝতে পারল তারা ট্র্যাপে পড়েছে। ক্যাসেলের বিশাল হল রুমে একটি মেগাফোন থেকে এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। এই মিস্টার আবির, দ্য শ্যাডো কিং, আপনি ভেবেছিলেন জুরিখের বরফে আপনি আপনার ছায়া লুকিয়ে রাখতে পারবেন? আমরা আপনাকে বাংলাদেশে থাকা অবস্থাতেই ট্র্যাক করেছি। প্রজেক্ট ব্ল্যাক হোল এখন আমাদের। আপনি নিজেই আমাদের কাছে চাবিটা নিয়ে এসেছেন। হল রুমের চারিদিকে দরজা খুলে গেল এবং অন্তত 50 জন অত্যাধুনিক অস্ত্রধারী কমান্ডো আবিরকে ঘিরে ফেলল। তাদের হাতে থাকা লেজার সাইটগুলো আবিরের বুকের উপর স্থির। আবির তার হাত উঁচু করলো, কিন্তু তার চোখে ভয়ের বদলে ছিল এক অদ্ভুত চ্যালেঞ্জ। মিস্টার লিডার, আপনি হয়তো জানেন না যে শ্যাডো কিং কখনো একা আসে না। রুহি, নাও। পাহাড়ের চূড়া থেকে রনি স্নাইপারের গুলি বাতাসের গতিতে ছুটে এলো। ক্যাসলের বিশাল জানালার কাঁচ ভেঙে 1 সেকেন্ডে 4 জন কমান্ডোর মাথা উড়ে গেল। সাথে সাথে রুহি ওপর থেকে গ্রেনেড ছুড়ল। ধোঁয়ায় ভরে গেল পুরো হল রুম। আবির এই সুযোগে তার কোমরে থাকা ছোট গ্যাপলিং হুক দিয়ে ওপরের ঝাড় লণ্ঠনে ছুলে পড়ল এবং ওপর থেকে কমান্ডোদের ওপর ব্লাস্ট ফায়ার শুরু করলো। আবির যখন সার্ভার রুমের দরজার কাছে পৌঁছালো তখন সেখানে দাঁড়িয়ে আছে কাউন্সিল, এর সবচাইতে বড় ঘাতক, দ্য বুচার। 7 ফুট লম্বা এই দানবের হাতে একটি বিশাল কুঠার আর পিঠে ঢাল। বুচার আবিরের দিকে তাকাতেই গর্জে উঠল। অনেক বড় বড় মানুষের সাথে লড়েছি বুচার, এবার তোমার পালা। শুরু হলো এক মহাকাব্যিক লড়াই। বুচারের কুঠারের প্রতিটি আঘাতে সিমেন্টের দেয়াল ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। আবির তার গতির সুবিধা নিয়ে বুচারের প্রতিটি আক্রমণ ফাঁকি দিচ্ছে। এক পর্যায়ে আবির বুচারের পায়ের পেছনে লাথি মেরে তাকে ভারসাম্যহীন করলো এবং তার হাতের ছুরিটা সরাসরি বুচারের গলায় বিঁধিয়ে দিল। বুচার আর্তনাদ করে মেঝেতে লুটিয়ে পড়ল। আবির দ্রুত সার্ভার রুমে ঢুকে পড়ল। সেখানে থাকা মেইন ফ্রমটি তখন ভাইরাসটি সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার শেষ পর্যায়ে 99% প্রসেসিং কমপ্লিট, 1% বাকি। সাজিদ, এখনই স্লিপার কোড ইনজেক্ট করো, জলদি। আবির, ওরা আমার সিস্টেম লক করে দিয়েছে, আমি অ্যাক্সেস পাচ্ছি না। আবির, তোমাকে ম্যানুয়ালি ওখানকার রিলে বোর্ডটা শর্ট করতে হবে, কিন্তু ওটাতে 10,000 ভোল্টের কারেন্ট আছে, তুমি ওটা টাচ করলে মারা যাবে। আবির এক মুহূর্ত ভাবল। একদিকে তার জীবন, অন্যদিকে পুরো পৃথিবীর ডিজিটাল পতন। আবির তার জ্যাকেটটা খুলে হাতের ওপর পেঁচালো এবং তার পকেটে থেকে থাকা ইনসুলেটেড প্রায়ার্স নিয়ে রিলে বোর্ডের দিকে এগিয়ে গেল। সাজিদ, রনি, রুহি,
যদি আমি না ফিরি তবে বাবাকে দেখে রেখো। শ্যাডো কিংয়ের মৃত্যু হতে পারে, কিন্তু তার মিশন কখনো ব্যর্থ হবে না। আবির এক প্রচণ্ড সাহসে রিলে বোর্ডের সেই হাই ভোল্টেজ তারটি টেনে ধরল। এক প্রচণ্ড বৈদ্যুতিক শক আবিরের সারা শরীরে ঢেউ খেলিয়ে গেল। তার মুখ দিয়ে নীল আলো বের হতে শুরু করলো, কিন্তু আবির তার ছাড়ল না। এক বিকট বিস্ফোরণে পুরো সার্ভার রুমের সব মনিটর ফেটে গেল এবং নীল রঙের ধোঁয়া বের হতে লাগলো। স্ক্রিনে বড় বড় অক্ষরে ফুটে উঠল, কানেকশন টার্মিনেটেড, ভাইরাস ডেস্ট্রয়েড। আবির ছিটকে পড়ল মেঝের অন্য প্রান্তে। তার সারা শরীর থেকে ধোঁয়া বেরোচ্ছে, কাপড় পুড়ে চামড়ার সাথে লেগে গেছে। সাজিদ আর রুহি দৌড়ে সার্ভার রুমে ঢুকলো। রুহি আবিরকে জাপটে ধরে কাঁদতে শুরু করলো। আবির, কথা বলো, চোখ খোলো, তুমি এটা কেন করলে? আবির ধীরে ধীরে চোখ খুলল। তার ঠোঁটের কোণে রক্ত, কিন্তু এক বিজয়ী হাসি। মিশন কমপ্লিট, ভাইরাস আর নেই। ঠিক তখনই ক্যাসলের বাইরে হেলিকপ্টারের আওয়াজ শোনা গেল, কিন্তু ওটা কাউন্সিলরের লোক নয়, ওটা ছিল ইন্টারপোল। সাজিদ আগে ইন্টারপোলকে সব ডাটা পাঠিয়ে দিয়েছিল। কাউন্সিল লিডারকে গ্রেফতার করা হলো, আবিরকে স্ট্রেচারে করে হেলিকপ্টারে তোলা হলো। কিন্তু গল্পের মোড় এখানেও শেষ নয়। হেলিকপ্টারে যখন আবিরকে অক্সিজেন দেওয়া হচ্ছিল, তখন সাজিদ তার কানে ফিসফিস করে বলল, আবির, সার্ভারটা ধ্বংস হওয়ার 1 সেকেন্ড আগে একটা এনক্রিপ্টেড মেসেজ রিসিভ হয়েছে। ওটা কাউন্সিলের কাছে আসেনি, ওটা এসেছিল দ্য অরিজিন নামক এক গোপন ল্যাব থেকে, যা অ্যান্টার্কটিকায় অবস্থিত। আর মেসেজটিতে লেখা ছিল, শ্যাডো কিংকে স্বাগতম, আসল পরীক্ষা এবার শুরু হবে। আবির তুষার শুভ্র আলপস পাহাড়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। সে বুঝতে পারল যে যুদ্ধটাকে সে শেষ ভেবেছিল তা আসলে এক বিশাল যুদ্ধের একটি ছোট্ট অধ্যায় মাত্র। সারা দুনিয়ার ক্ষমতার ধারণা এখন তার শত্রু। আমি আসছি, তোমরা যেখানেই লুকাও না কেন, ছায়া তোমাদের ছাড়বে না। সুইজারল্যান্ডের জুরিখের সেই হাই ভোল্টেজ শক থেকে আবির বেঁচে ফিরেছে ঠিকই, কিন্তু তার শরীরে এখন অসংখ্য পোড়া দাগ। ইন্টারপোলের সেফ হাউসে 3 দিন অচেতন থাকার পর যখন সে চোখ খুলল, তার প্রথম কথা ছিল দ্য অরিজিন। সাজিদ আর রনি তখনও ল্যাপটপ নিয়ে হিমশিম খাচ্ছে। অ্যান্টার্কটিকার সেই গোপন লোকেশনটি ম্যাপে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব, কারণ সেটি মাটির নিচে নয়, বরং বরফের আস্তরণের প্রায় 1 কিলোমিটার গভীরে অবস্থিত। এই ল্যাবটি কোনো দেশ বা সরকারের নয়, এটি হলো পৃথিবীর শ্রেষ্ঠ কিছু মগজ আর সবচাইতে বড় অপরাধী সিন্ডিকেটের এক ডিজিটাল স্বর্গরাজ্য। আবির, এই জায়গাটা সাধারণ কোনো ল্যাব নয়, এটি একটি স্বয়ংসম্পূর্ণ শহর। এখানে যারা আছে তারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করার জন্য ডিজিটাল রুল বুক লিখছে। আর সবচেয়ে ভয়ঙ্কর খবর হলো, নীলিমা আর আশরাফ চৌধুরী যে প্রজেক্ট ব্ল্যাক হোল তৈরি করেছিল, তা ছিল এই দ্য অরিজিন এর একটা ছোট প্রোটোটাইপ মাত্র। আসল প্রজেক্টের নাম প্রজেক্ট জেনেসিস, যা দিয়ে মানুষের ডিএনএ পর্যন্ত হ্যাক করা সম্ভব। আমাদের ওখানকার পঞ্চায়েতে মানে আত্মহত্যার সমান সামিল। ওখানে তাপমাত্রা -60 ডিগ্রি। আমাদের বিশেষ ফ্লুড রেজিস্ট্রেশন স্যুট আর অক্সিজেন মাস্ক লাগবে। আর সবচাইতে বড় কথা, ওখানে কোনো স্যাটেলাইট নেটওয়ার্ক কাজ করে না। আমরা ভেতরে ঢুকলে বাইরের দুনিয়ার সাথে আমাদের কোনো যোগাযোগ থাকবে না। যে অন্ধকার পুরো দুনিয়াকে গ্রাস করতে চাইছে, সেই অন্ধকারের উৎস মূলে আমাকে যেতেই হবে। রনি, সাজিদ, রুহি, তোমরা চাইলে ফিরে যেতে পারো, কারণ এবার আমি নিজেও জানি না আমি ফিরে আসবো কিনা। আমরা 16 বছর ধরে একসাথে লড়ছি আবির, মরলে একসাথেই মরবো। রাত তখন 3টা। অ্যান্টার্কটিকার এক বিশাল তুষার মরুভূমির ওপর দিয়ে একটি ব্ল্যাক হোক হেলিকপ্টার নিঃশব্দে উড়ে চলেছে। চারিদিকে শুধু সাদা আর সাদা। আবির আর তার টিম প্যারাশুটে করে এক দুর্ভেদ্য বরফের ফাটলের ভেতর নামলো। ড্রিল মেশিন দিয়ে বরফ দুটো করে তারা যখন নিচে নামলো, তাদের চোখ ছানা বড়া হয়ে গেল। বরফের নিচে এক বিশাল কাচের শহর।
চারিদিকে নীল আলো জ্বলছে আর শত শত রোবোটিক গার্ড টহল দিচ্ছে। সাজিদ, আমরা এখন মেইন গেটে। এখানকার বায়োমেট্রিক স্ক্যানার হ্যাক করা অসম্ভব। আমাদের ঘোস্ট প্রোটোকল ব্যবহার করতে হবে। রনি, তুমি আর রুহি থার্মাল ক্যামেরাগুলো অফ করো। আমি আর সাজিদ এয়ার ডাক্ট দিয়ে মেইন সার্ভারে ঢুকবো। আবির যখন এয়ার ভেন্টিলেটরের ভেতর দিয়ে হামাগুড়ি দিয়ে এগোচ্ছে তখন সে নিচে দেখতে পেল এক অদ্ভুত দৃশ্য। কাচের জারের ভেতর শত শত মানুষ বন্দী, যাদের প্রত্যেকের মাথায় ইলেকট্রোড লাগানো। এরা সাধারণ মানুষ নয়, এরা হলো পৃথিবীর সেরা হ্যাকার আর সায়েন্টিস্ট যাদের গুম করা হয়েছিল। তাদের সবার মস্তিষ্ককে একসাথে ব্যবহার করে দ্য অরিজিন এক বিশাল সুপার ব্রেন তৈরি করেছে। আবিরের রক্ত গরম হয়ে উঠল। সে বুঝতে পারল তার বাবা শহীদ চৌধুরীকেও এভাবেই ব্যবহার করা হয়েছিল। ঠিক তখনই ল্যাবের ভেতর এক বিকট যান্ত্রিক শব্দ হলো। দেয়াল থেকে বিশাল সব মনিটর নেমে এলো। স্ক্রিনে ফুটে উঠল এক ছায়াময় অবয়ব। অনেক বড় বড় কথা বলেছেন, এবার একটু কাজ দেখুন। সাজিদ, লজিক বোম্ব অ্যাক্টিভেট করো। সাজিদ তার হাতের ছোট্ট প্যানেল থেকে একটি কোড পুশ করতেই ল্যাবের সব রোবোটিক গার্ড থমকে গেল। তাদের সিস্টেম ক্র্যাশ করতে শুরু করলো। কিন্তু পরক্ষণেই দেখা গেল রুমের ভেতরে থাকা সেই কাচের জারগুলো খুলতে শুরু করেছে। জারের ভেতর থেকে সেই বন্দি হ্যাকারটা রোবটের মতো যান্ত্রিকভাবে বেরিয়ে আসতে শুরু করলো। তাদের চোখগুলো নীল হয়ে জ্বলছে। আবির, ওরা মানুষ নয়, ওরা এখন জম্বি হ্যাকার। দ্য অরিজিন ওদের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করছে। ওরা আমাদের দিকে ধেয়ে আসছে। শুরু হলো এক অদ্ভুত আর ভয়াবহ লড়াই। একদিকে আবির আর তার টিম, অন্যদিকে মস্তিষ্কের নিয়ন্ত্রণ হারানো পৃথিবীর সেরা হ্যাকাররা। আবির কাউকে মারতে পারছে না, কারণ তারা নির্দোষ মানুষ। সে শুধু তাদের প্রতিহত করার চেষ্টা করেছে। কিন্তু রুহি দেখলো হ্যাকারদের ভিড়ের ভেতর থেকে একজন মানুষ ধীর পায়ে এগিয়ে আসছে। তার পরনে সাদা ল্যাব কোট, চোখে সেই চেনা চশমা। আবির, ওটা কে দেখো। আবির তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। মানুষটি আর কেউ নয়, ডক্টর সাজ্জাদ, আবিরের বাবার সব চাইতে কাছের বন্ধু, যাকে সবাই মৃত জানত। আবির, থামো এই লড়াই। তুমি জিততে পারবে না। আমি নিজেই প্রজেক্ট জেনেসিস এর প্রধান কারিগর। তোমার বাবা শহীদ চৌধুরী ছিলেন দুর্বল, তিনি ক্ষমতার মহত্ত্ব বোঝেননি, কিন্তু আমি বুঝেছি। আবির, আমাদের সাথে যোগ দাও। আমরা এই দুনিয়ায় নতুন দেবতা হব। চাচা, আপনিও বেইমানি করলেন। আমার বাবার মতো বন্ধুকে আপনি এই নরকে পাঠালেন। বন্ধু দিয়ে পেট ভরে না আবির, ক্ষমতা দিয়ে ভরে। তুমি যদি আমার সাথে না আসো তবে এই মুহূর্তে রুহি আর সাজিদকে এই ল্যাবের অক্সিজেন চেম্বারে পুড়িয়ে মারা হবে। 3 মিনিট সময় দিচ্ছি, সিদ্ধান্ত তোমার। আবিরের সামনে এখন পাহাড় সম সংকট। একদিকে নৈতিকতা, অন্যদিকে তার জানের চেয়ে প্রিয় বন্ধুদের জীবন। ল্যাবের টাইমার শুরু হয়ে গেল। রুহি আর সাজিদকে কাচের একটি চেম্বারে আটকে দেয়া হলো আর ওখানকার তাপমাত্রা দ্রুত বাড়তে লাগলো। আবির তার ল্যাপটপ হাতে নিল। তার আঙ্গুলগুলো এখন কাঁপছে। সে কি ডক্টর সাজ্জাদের হাতে তার মেধা তুলে দিবে, নাকি বন্ধুদের মরতে দেখবে? ঠিক তখনই আবির তার ল্যাপটপে একটি পুরনো কোড খুঁজে পেল, যা তার বাবা তাকে ছোটবেলায় শিখিয়েছেন। ওটা কোনো হ্যাকিং কোড ছিল না, ওটা ছিল একটা সেলফ ডিস্ট্রাকশন মিউজিক অ্যালগোরিদম। চাচা, আপনি বলেছিলেন আপনি সবচাইতে বুদ্ধিমান, কিন্তু আপনি একটা জিনিস ভুলে গেছেন। আমার বাবা আমাকে একটা চাবি দিয়ে গিয়েছিলেন, যা আপনি কখনো পাননি। ওটা হলো দ্য ফিনিক্স কোড। আবির কিবোর্ডে এক প্রচণ্ড আঘাতে এন্টার চাপল। মুহূর্তের মধ্যে পুরো ল্যাবের লাইটগুলো লাল থেকে সোনালি হয়ে গেল। স্পিকারে বেজে উঠল এক অদ্ভুত সুর। ওই সুর শোনা মাত্রই জম্বি হ্যাকাররা মাথা চেপে ধরে চিৎকার করতে শুরু করলো। তাদের মস্তিষ্কের ওপর থাকা কন্ট্রোল চিপগুলো ওভারলোড হয়ে ফেটে যেতে লাগলো। না, এটা হতে পারে না। তুমি কি করছো আবির? এই ল্যাবের এনার্জি
কোর মেন্টালেট হয়ে যাবে, আমরা সবাই মারা যাব। মারা গেলেও এই শয়তানি শহর আমি দুনিয়া থেকে মুছে দিয়ে যাব। রুহি, সাজিদ, হোল্ড অন। ল্যাবের ভেতরে শুরু হলো প্রচণ্ড বিস্ফোরণ। বরফের দেয়ালগুলো ফাটতে শুরু করেছে। অপর থেকে টোনে টোনে বরফ নিচে পড়েছে। আবির দৌড়ে গিয়ে রুহি আর সাজিদের চেম্বারটি তার কাঁধ দিয়ে ধাক্কা দিয়ে ভেঙে ফেলল। তারা যখন পালানোর চেষ্টা করেছে তখন ডক্টর সাজ্জাদ একটি পিস্তল বের করে আবিরের দিকে গুলি ছুড়ল। গুলিটি আবিরের কাঁধে লাগলো। আবির লুটিয়ে পড়ল। রনি দ্রুত তার স্নাইপার দিয়ে ডক্টর সাজ্জাদকে উল্টা গুলি করল। ল্যাবের ভেতর এখন নরক গুলজার। বরফের নিচে চাপা পড়ায় আগে তাদের মাত্র 60 সেকেন্ড আছে। রনি আর সাজিদ আবিরকে পাজাকোলা করে লিফটের দিকে দৌড়ে গেল, কিন্তু লিফটটি কাজ করছে না। তারা দেখলো পাশে একটি পুরনো এসকেপ পড। তারা কোনো মতে ওটার ভেতরে ঢুকলো। পডটি বরফ চিরে রকেটের মতো উপরের দিকে ছুটলো। ঠিক তখনই তারা বরফের স্তূপের উপর আছড়ে পড়ল। তখন নিচে এক বিশাল বিস্ফোরণ হলো। পুরো দ্য অরিজিন ল্যাবটি বরফের অতল গহ্বরে চিরতরে সমাধিস্থ হলো। অ্যান্টার্কটিকার নিস্তব্ধ মরুভূমিতে এক বিশাল আগুনের গোলকা আকাশে উঠল। আবির বরফের ওপর শুয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তার শরীর থেকে রক্ত ঝরছে, কিন্তু সে হাসছে। আজ থেকে শ্যাডো কিং এর আর কোনো শত্রু নেই। সব শেষ আবির, আমরা জিতেছি। কিন্তু সত্যি কি সব শেষ? ঠিক সেই সময় আবিরের হাতে স্মার্ট ওয়াচটি বিকট শব্দে কেঁপে উঠল। সেখানে একটি অজানা নম্বর থেকে ভিডিও কল এলো। আবির রিসিভ করতে স্ক্রিনে ফুটে উঠল একটি ছোট্ট বাচ্চার ছবি, যেটি আবিরের হারিয়ে যাওয়া ছোট বোন মুস্কান। ছবিতে দেখা যাচ্ছে মুস্কানকে একটি আধুনিক ল্যাবে চেয়ারে বসিয়ে রাখা হয়েছে, আর তার পেছনে দাঁড়িয়ে আছে এক ছায়াময় ব্যক্তি, যার অবয়ব ডক্টর সাজ্জাদের চেয়েও ভয়ঙ্কর। শ্যাডো কিং, তুমি একটা ঘর ভেঙেছো মাত্র। আমার কাছে পুরো দুনিয়ার সব হ্যাকারদের ব্যাকআপ আছে। আর তোমার বোন, ও হলো আমার নতুন প্রজেক্ট জেনেসিস। এর মূল ভিত্তি সিজন 3-এ দেখা হবে। আবির, খেলা তো কেবল শুরু হলো। আবিরের চোখ দুটো বড় হয়ে গেল। সে বুঝতে পারল সে যে ষড়যন্ত্রের কথা ভেবেছিল তা আসলে হিমশৈলের চূড়া মাত্র। আসল মাস্টার মাইন্ড এখনও ধরাছোঁয়ার বাইরে। আবির বরফের ওপর উঠে দাঁড়ালো। তার চোখে এখন এক নতুন উন্মাদনা। আমি আসছি। আমার বোনকে ছুলে আমি পুরো দুনিয়াকে জ্বালিয়ে দেব। তুষার ঝড়ের ভেতর আবিরের সেই হুঙ্কার প্রতিধ্বনিত হতে লাগলো। শ্যাডো কিং মরেনি, সে আবার ফিরে আসবে। এবার তার লক্ষ্য প্রতিশোধ নয়, এবার তার লক্ষ্য তার নিজের রক্তকে ফিরিয়ে আনা। অ্যান্টার্কটিকার সেই হিম শীতল মরুভূমিতে আবির যখন তার স্মার্টফোনের স্ক্রিনে ছোট বোন মুস্তাকিনের ছবিটা দেখল, তার চারপাশের পৃথিবীটা এক মুহূর্তের জন্য থমকে গেল। যে বোনকে সে 16 বছর আগে সাভারের সে আগুনের কুণ্ডলিতে হারিয়ে গিয়েছিল বলে জানত, সেই মুস্কান আজ এক রহস্যময় ল্যাবে বন্দি। আবিরের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল, কিন্তু তার চোখের মনি এখন জ্বলন্ত অঙ্গারের মতো লাল। বরফের ওপর রক্তের দাগ রেখে আবির উঠে দাঁড়ালো। সে বুঝতে পারল গতকাল সে যাদের সাথে লড়েছে তারা ছিল কেবল সামনের সারির সৈন্য। আসল মাস্টার মাইন্ড বা দ্য সুপ্রিম এখনও ধরাছোঁয়ার বাইরে। আবির, এই ছবিটা কোনো সাধারণ ক্যামেরা দিয়ে তোলা হয়নি। এটা একটা কোয়ান্টাম এনক্রিপ্টেড ইমেজ। এর পিছনে যে কোডগুলো আছে সেগুলো কোনো দেশের সার্ভারে নেই। এই সিগন্যালটা আসছে মহাকাশ থেকে। কোনো একটা স্যাটেলাইটকে ওরা পার্সোনাল সার্ভার হিসেবে ব্যবহার করছে। আবির, তোমার শরীর এখন ঠিক হয়নি। ডক্টর সাজ্জাদের গুলিটা অনেক গভীরে লেগেছিল। আমাদের আগে হসপিটালে যেতে হবে। আমার বোন যখন নরকের আগুনে জ্বলছে তখন আমি হসপিটালে শুয়ে থাকবো? অসম্ভব। সাজিদ, রনি, রুহি, শোনো, আজ থেকে শ্যাডো কিং এর আর কোনো আইন নেই। আজ থেকে আমরা গ্লোবাল ইমার্জেন্সি মোডে কাজ করব। ইন্টারপোল আমাদের ধরুক বা না ধরুক, আমি পুরো দুনিয়ার ইন্টারনেট 1 ঘন্টার জন্য জ্যাম করে দেব যদি আমার বোনের লোকেশন না পাই।
আবির তার টিম নিয়ে একটি গোপন সাবমেরিনে করে দক্ষিণ মহাসাগর পাড়ি দিয়ে অস্ট্রেলিয়ার এক গোপন দ্বীপে পৌঁছালো। সেখানে আবিরের এক পুরনো বন্ধু জিরো থাকে। সে পৃথিবী ডার্ক নেটের অঘোষিত রাজা। জিরো আবিরকে দেখে চমকে গেল। আবিরের শরীরে ক্ষত আর চোখের পাগলামি দেখে সে বুঝতে পারল আজ কোনো বড় ধ্বংস লীলা হতে চলেছে। আবির, তুমি যে স্যাটেলাইটের কথা বলেছ ওটার নাম ইকারাস নয়, ওটা একটা ব্ল্যাক স্যাটেলাইট যা কোনো দেশের বর্ডারে ধরা পড়ে না। ওটাকে হ্যাক করা মানে মহাকাশ যুদ্ধ শুরু করা। তুমি কি সত্যিই তৈরি? আমি তৈরি জিরো। সাজিদ, তুমি গ্রাউন্ড স্টেশন হ্যাক করো, আমি ডিরেক্টলি স্যাটেলাইটের আপলিঙ্ক কন্ট্রোল নেব। রুহি, তুমি ড্রোন দিয়ে এই দ্বীপের চারপাশ পাহারা দাও, কারণ আমি যখন হ্যাকিং শুরু করব পৃথিবীর সব ইন্টেলিজেন্স এজেন্সি আমাদের এই লোকেশন চিনে ফেলবে। শুরু হলো পৃথিবীর ইতিহাসের সবচাইতে বড় সাইবার অপারেশন মুস্কান। আবির তার ল্যাপটপের কিবোর্ডে জাদুর মতো আঙ্গুল চালাতে শুরু করলো। স্ক্রিনে হাজার হাজার কোড বৃষ্টির মতো নামছে। আবির তার মস্তিষ্কের সবটুকু মেধা আর 16 বছরের ঘৃণা ঢেলে দিল এই হ্যাকিংয়ে। ঠিক তখনই অস্ট্রেলিয়ার সেই দ্বীপের আকাশে দেখা দিল 3টি যুদ্ধ বিমান। আবির, ওরা আমাদের খুঁজে পেয়েছে। ইউএস এয়ারফোর্স আর ইন্টারপোল একসাথে রেড করছে। ওরা আমাদের উপর বোমা ফেলার প্রস্তুতি নিচ্ছে। ওদের বোমা ফেলার ক্ষমতা আমি কেড়ে নিচ্ছি। সাজিদ, ওদের এয়ার ট্রাফিক কন্ট্রোল হ্যাক করো। রনি, অ্যান্টি এয়ারক্রাফট গানগুলো অ্যাক্টিভেট করো। দ্বীপের মাটির নিচে লুকিয়ে রাখা বিশাল বিশাল মেশিন গানগুলো গর্জে উঠল। আকাশে সেই যুদ্ধ বিমানগুলো তখন আবিরদের লোকেশন লক্ষ্য করে মিসাইল ছুড়ল। কিন্তু আবির 1 সেকেন্ডের মাথায় মিসাইলগুলোর গাইডেড সিস্টেম হ্যাক করে সেগুলোকে মাঝপথেই আকাশে ধ্বংস করে দিল। এক প্রচণ্ড বিস্ফোরণে রাতের আকাশ দিনের মতো ফর্সা হয়ে গেল। এদিকে আবির ইকারাস 9 স্যাটেলাইটের ফায়ারওয়াল ভেদ করে ভেতরে ঢুকে পড়েছে। সে ভিডিও ফিডটা রিকভার করার চেষ্টা করেছে। হঠাৎ স্ক্রিনে ফুটে উঠল একটি নতুন লোকেশন, সাউথ আমেরিকা, আমাজন রেইন ফরেস্ট। আমাজনের গহীন জঙ্গলের ভেতরে একটি পাহাড়ের গুহায় তৈরি করা হয়েছে পৃথিবীর সবচাইতে সুরক্ষিত ল্যাব। সেখানেই মুস্কানকে রাখা হয়েছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে স্ক্রিনটা কালো হয়ে গেল। একটি যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে এলো। শ্যাডো কিং, তুমি আমার স্যাটেলাইট হ্যাক করেছো। এটা তোমার সাহসের পরিচয়, কিন্তু তুমি যা দেখলে তা ছিল কেবল একটা আয়না। তোমার বোন আমাজনে নেই, ও এখন তোমার হাতের নাগালে। তাকিয়ে দেখো তোমার সেফ হাউসের দরজার দিকে। আবির তার ল্যাপটপ থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকালো। সেখানে দাঁড়িয়ে আছে একটি কালো রোবোটিক স্যুট পরা মানুষ, যার হেলমেটের ভেতর থেকে নীল আলো জ্বলছে। লোকটির এক হাতে একটি রিমোট আর অন্য হাতে একটি সিরিঞ্জ। লোকটির পেছনে অন্তত 20 জন সাইলেন্ট কিলার, যারা কোনো শব্দ ছাড়াই রুমে ঢুকে পড়েছে। তোমরা কারা? আমার সেফ হাউসে ঢোকার সাহস কিভাবে হলো? আমরা হলাম দ্য এন্ড গেম। আমাদের সাথে লড়া মানে সরাসরি মৃত্যুকে আলিঙ্গন করা। আবির, তোমার বোন মুস্কান এখন আমাদের ল্যাবে নেই। ও এখন এই দ্বীপে আছে। ও পাশের ঘরে তাকিয়ে দেখো। আবির পাগলের মতো পাশের ঘরের ক্যামেরা ফিট চেক করলো। সেখানে সে দেখলো মুস্কানকে একটি কাচের বক্সের ভিতর রাখা হয়েছে, আর ওই বক্সের সাথে একটি হাই ভোল্টেজ ইলেকট্রিক বোমা সেট করা। ভাইয়া, ভাইয়া, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। মুস্কান, ধৈর্য ধরো বোন, আমি আসছি। এক পা এগুলোই এই বোমার সুইচ টিপবো। আবির, যদি তোমার বোনকে জীবিত চাও তবে ওই মাস্টার কোডের হার্ড ডিস্কটা আমাদের হাতে তুলে দাও। আর হ্যাঁ, নিজেকে স্যালেন্ডার করো। শ্যাডো কিংকে আজ থেকে দুনিয়া থেকে মুছে যেতে হবে। আবিরের সামনে এখন জীবনের সবচাইতে বড় পরীক্ষা। একদিকে তার তিলে তিলে করা আদর্শ আর 16 বছরের প্রতিশোধ, অন্যদিকে তার কলিজার টুকরো ছোট বোন। আবির তার হাতে থাকা পিস্তলটি ধীরে ধীরে মেঝেতে রাখলো।
রনি আর সাজিদ তাকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু আবির ইশারায় তাদের চুপ থাকতে বলল। ঠিক আছে, আমি হার মেনে নিচ্ছি। মুস্কানকে ছেড়ে দাও, আমি তোমাদের সাথে যাব। রোবোটিক ম্যান হাসল। সে আবিরের কাছে এগিয়ে এসে তার ঘাড় চেপে ধরল, কিন্তু ঠিক সেই মুহূর্তে আবির তার জ্যাকেটের নিচে লুকিয়ে রাখা একটি মিনি বোমা অ্যাক্টিভেট করলো। এক প্রচণ্ড ধোঁয়ায় পুরো রুম অন্ধকার হয়ে গেল। রনি, মুস্কানকে নিয়ে পালাও। সাজিদ, দ্বীপের সেলফ ডিস্ট্রাকশন অন করো। আজ কেউ এখান থেকে জ্যান্ত বের হবে না। শুরু হলো এক পৈশাচিক লড়াই। আবির একা সেই রোবোটিক ম্যান আর 20 জন কিলারের বিরুদ্ধে লড়তে লাগলো। অন্ধকারের ভেতর শুধু ছুরির ঘর্ষণ আর হাড় ভাঙার শব্দ শোনা যাচ্ছে। আবির তার শরীরের সবটুকু শক্তি দিয়ে লড়ছে, কারণ সে জানে আজ যদি সে হারে তবে দুনিয়া হারবে। রুহি ড্রোন দিয়ে মুস্কানের ঘরের সেই কাচের বক্সটি ভেঙে ফেলল এবং রনি মুস্কানকে কাঁধে তুলে নিয়ে পালানোর জন্য স্পিড বোর্ডের দিকে দৌড় দিল। কিন্তু রোবোটিক ম্যান আবিরের বুকে এক প্রচণ্ড লাথি মারল। আবির সিটকে গিয়ে সার্ভারের ওপর পড়ল। তোদের সুপ্রিমকে বলে দিস, শ্যাডো কিং কখনো হার মানে না, সে শুধু তার রূপ বদলায়। আবির রিমোটের বোতাম টিপল। পুরো দ্বীপটি এক বিশাল বিস্ফোরণে কেঁপে উঠল। সমুদ্রের মাঝখানে এক আগুনের পাহাড় দাঁড়িয়ে গেল। আবিরকে এই বিস্ফোরণ থেকে বাঁচতে পারল, নাকি তার বোনের জীবন বাঁচাতে সে নিজেকে উৎসর্গ করল? পরদিন সকালে অস্ট্রেলিয়ার উপকূলে যখন একটি ছোট লাইফবোট ভিড়ল, তখন সেখান থেকে নেমে এলো রনি, সাজিদ, রুহি আর মুস্কান। মুস্কানের চোখে তখনও আতঙ্ক, কিন্তু সে সুস্থ। তারা সমুদ্রের মাঝখানে সেই জ্বলন্ত দ্বীপের দিকে তাকিয়ে আছে। আবির, তুমি এটা কেন করলে আবির? রুহি তাকাও, আবিরের সিগন্যাল এখনো ব্লিঙ্ক করছে। ও মরেনি, ও সাগরের তলদেশে থাকা সেই গোপন সাবমেরিনে ঢুকে পড়েছে। সমুদ্রের গভীর নীল জলরাশি নিচে একটি সাবমেরিন ধীর পায়ে এগিয়ে চলেছে। সাবমেরিনের ভেতরে আবির তখন ব্যান্ডেজ করছে তার ক্ষতে। তার সামনে বসে আছে মুস্কান। মুস্কান তাকে জড়িয়ে ধরল। আবির তার বোনের মাথায় হাত রেখে সমুদ্রের অন্ধকারের দিকে তাকালো। মুস্কান, খেলা এখনো শেষ হয়নি। আমরা দেখাবো আসল বাঘ যখন ফিরে আসে তখন জঙ্গল কিভাবে কাঁপে। এবার আর ডিফেন্স নয়, এবার হবে শুধু অ্যাটাক। অস্ট্রেলিয়া সেই দ্বীপ বিস্ফোরণের পর প্রশান্ত মহাসাগরের বুকে এখন এক থমথমে নিস্তব্ধতা। সমুদ্রের তলদেশে থাকা সে আলট্রা মডার্ন সাবমেরিন দ্য ব্ল্যাক শার্ক এর ভেতরে আবির বসে আছে। তার সামনে ছোট্ট বোন মুস্কান অঘরে ঘুমিয়ে আছে। 16 বছরের দীর্ঘ অপেক্ষার পর বোনকে ফিরে পেয়েছে সে, কিন্তু আবিরের চোখে জয়ের আনন্দ নেই, আছে এক গভীর সংকল্প। সে জানে এই দুনিয়ার সব চাইতে বড় দানব দ্য সুপ্রিম এখনো জীবিত, আর সেই দানবটি এখন লুকিয়ে আছে প্রশান্ত মহাসাগরের মাঝখানে তৈরি করা এক কৃত্রিম দ্বীপে, যার নাম নিউ বেবেল। এটি কোনো সাধারণ দ্বীপ নয়, এটি হলো পৃথিবীর সব ডিজিটাল অপরাধের মূল নিয়ন্ত্রণ কেন্দ্র। সাবমেরিনের রাডার স্ক্রিন দেখিয়ে আবির, নিও ব্যাবেল দ্বীপটি চারপাশ থেকে ইলেকট্রোম্যাগনেটিক শিল্ড দিয়ে ঘেরা। ওখানে কোনো মিসাইল বা ড্রোন কাজ করবে না, এমনকি আমাদের সাবমেরিনও ওটার 10 মাইলের মধ্যে গেলে ডিটেক্ট হয়ে যাবে। ওটা আসলে একটা ভাসমান লোহা আর সিলিকনের পাহাড়। ওখানে অন্তত 5000 সশস্ত্র কমান্ডো আর পৃথিবীর সবচেয়ে অ্যাডভান্সড এআই ডিফেন্স সিস্টেম আছে। তার মানে আমাদের লড়াইটা এখন আর কোনো ব্যক্তিগত বিরুদ্ধে নয়, আমাদের লড়াই এখন একটা মিশনের বিরুদ্ধে। আবির, আমাদের কাছে অস্ত্র বলতে আছে কেবল এই সাবমেরিন আর আমাদের সাহস। মুস্কানকে নিয়ে আমরা এই মরণ ফাঁদে পা দিচ্ছি না তো? মুস্কানকে আমি আর চোখের আড়াল করব না। ও এই সাবমেরিনের সেফ রুমে থাকবে, আর আমরা নিও ব্যাবেলে ঢুকবো না। আমরা ওটাকে নিচ থেকে ফালা করে দেব। সাজিদ, তুমি কি সেই ভাইরাস এক্স তৈরি করতে পেরেছো যা দিয়ে কোয়ান্টাম কম্পিউটারকে জ্যাম করা যায়? তৈরি করেছে আবির, কিন্তু ওটা ইনজেক্ট করতে হলে আমাদের সরাসরি মেইন সার্ভার রুমে যেতে হবে।
আর ওটা আছে দ্বীপের একদম মাঝখানে, মাটির 500 ফুট নিচে। ওখানে পৌঁছাতে হলে আমাদের জীবন্ত জমদূত হতে হবে। রাত তখন 12টা। নিউ বেবল দ্বীপের চারপাশের সমুদ্রের জলরাশি অস্বাভাবিকভাবে উত্তাল। হঠাৎ দ্বীপের রাডার রুমে সাইরেন বেজে উঠল, কিন্তু রাডারের কিছুই দেখা যাচ্ছে না। আসলে আবির তার সাবমেরিন থেকে শত শত ছোট ছোট ডিকয় ড্রোন ছেড়ে দিয়েছে, যা সমুদ্রের পানির ওপর মাছের মতো লাফাচ্ছে। নিউ বেবলের ডিফেন্স সিস্টেম বিভ্রান্ত হয়ে সেগুলোর ওপর গুলি চালানো শুরু করলো। রুহি, তোমার পজিশন নাও। রনি, ডাইভিং স্যুট পরে নাও। এবার শুরু হবে আসল গেম। আবির আর রনি সাবমেরিনের টর্পেডো টিউব দিয়ে বের হয়ে সমুদ্রের নিচ দিয়ে সাঁতরে দ্বীপের নিচের দিকে এক গোপন ভেন্টিলেশন পাইপ দিয়ে ভেতরে ঢুকলো। দ্বীপের ভেতরটা যেন সায়েন্স ফিকশন সিনেমার মতো। রোবোটিক হাতগুলো বড় বড় সার্ভার র্যাক নাড়াচাড়া করেছে। আবির আর রনি নিঃশব্দে একদল কমান্ডোকে খতম করে তাদের ড্রেস পরে নিল। তারা যখন লেভেল 5-এ পৌঁছালো, তখন তাদের সামনে এলো এক বিশাল হলরুম। সেখানে শত শত মনিটর, আর সেই মনিটরগুলোর সামনে বসে আছে একজন মানুষ, যাকে দেখে আবিরের রক্ত হিম হয়ে গেল। মানুষটি আর কেউ নয়, 16 বছর আগে সাভারের ল্যাবে আবিরের বাবার সাথে কাজ করা সেই রহস্যময় বিজ্ঞানী ডক্টর আরিয়ান, যাকে আবির নিজের আদর্শ মনে করত। এসো আবির, তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। তুমি ভাবছো তুমি তোমার বোনকে উদ্ধার করেছো? না আবির, মুস্কানকে আমি তোমার কাছে পাঠিয়েছি, কারণ মুস্কানের চোখের রেটিনায় আমি এক বিশেষ কোড এনক্রিপ্ট করে দিয়েছিলাম, যা তোমার এই সাবমেরিনে ঢোকা মাত্রই আমার কাছে এই দুনিয়ার সব এনক্রিপশন কি পাঠিয়ে দিয়েছে। আজ থেকে দুনিয়ার কোনো পাসওয়ার্ড আমার অজানা নয়। আপনি তবে দ্য সুপ্রিম। আপনি আমার বাবার বন্ধু হয়ে আমাদের সাথে এই বিশ্বাসঘাতকতা করলেন। আপনি কি জানেন আপনার এই পাগলামির জন্য কত মানুষ মারা গেছে? বিবর্তন হতে হলে কিছুই বলিদান লাগে আবির। আমি এই দুনিয়াকে এক নতুন শৃঙ্খলায় আনতে চাই, যেখানে কোনো যুদ্ধ থাকবে না, কোনো চুরি থাকবে না, কারণ সব কিছু আমি নিয়ন্ত্রণ করব। আর তুমি হবে আমার এই নতুন সাম্রাজ্যের জেনারেল। শ্যাডো কিং আর সুগ্রিম একসাথে হলে এই মহাবিশ্বে আমাদের কেউ আটকাতে পারবে না। আবির হাসলো। এই হাসিটা ছিল ধ্বংসের সংকেত। সে তার হাতের ঘড়িটার দিকে তাকালো। টাইমার দেখাচ্ছে 12:10। ডক্টর আরিয়ান, আপনি বড় বিজ্ঞানী হতে পারেন, কিন্তু আপনি দাবার চাল বুঝতে ভুল করেছেন। আপনি মুস্কানকে ব্যবহার করেছেন আমার সাবমেরিনে ঢোকার জন্য, আর আমি মুস্কানকে ব্যবহার করেছি আপনার মেইন সার্ভারে এক লজিক্যাল লুপ তৈরি করার জন্য। মুস্কানের চশমায় আমি এমন এক রিভার্স ট্র্যাকার বসিয়েছিলাম, যা আপনার এনক্রিপশন কিজগুলোকে চুরি করার বদলে আপনার সার্ভারের সব ডাটা ডিলিট করতে শুরু করেছে। তাকাও স্ক্রিনের দিকে। আরিয়ানের স্কিনগুলো হঠাৎ করে লাল হতে শুরু করলো। ডাটা ডিলেক্টিং 10%, 30%, 50%। আরিয়ান পাগলের মতো কিবোর্ড চাপতে লাগলেন, কিন্তু কোনো কাজ হলো না। দ্বীপের ভেতর এখন রেড অ্যালার্ট। কমান্ডোরা আবির আর রনিকে ঘিরে ফেলল। শুরু হলো এক বিধ্বংসী গোলাগুলি। রনি তার 2 হাতে 2টো সাব মেশিন গান নিয়ে কমান্ডোদের স্তূপ বানিয়ে দিচ্ছে। আবির সরাসরি আরিয়ানের দিকে দৌড়ে গেল। আরিয়ান একটি ড্রয়ার থেকে পিস্তল বের করার আগেই আবির তাকে এক প্রচণ্ড ফ্লাইং কিক মেরে মেঝেতে ফেলে দিল। আপনার সাম্রাজ্য এখন ধুলো আর বালির মতো ঝরে পড়ছে আরিয়ান, এবার আপনার পালা। ঠিক সেই মুহূর্তে দ্বীপের মাটির নিচ থেকে এক বিশাল কম্পন শুরু হলো। সাজিদ সাবমেরিন থেকে নিও বেবলের স্ট্রাকচারাল সাপোর্টগুলো টর্পেডো মেরে উড়িয়ে দিচ্ছে। পুরো দ্বীপটি এখন সমুদ্রের নিচে তলিয়ে যেতে শুরু করেছে। অপর থেকে কংক্রিটের স্ল্যাবগুলো খসে পড়েছে। আবির, বেরিয়ে এসো, দ্বীপটা ভেঙে পড়েছে। আমাদের হাতে মাত্র 3 মিনিট সময় আছে। আবির আরিয়ানকে টেনে তুলে লিফটের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, কারণ সে চায় আরিয়ানকে দুনিয়ার সামনে বিচার করতে। কিন্তু আরিয়ান এক অদ্ভুত হাসি দিয়ে বললেন, আবির,
প্রেম কখনো গ্রেপ্তার হয় না। আমি মরে গেলেও এই প্রজেক্ট অটোমেটিক ডার্ক ওয়েবের পাবলিক হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। দুনিয়া ধ্বংস হবে না আরিয়ান, কারণ আমি আছি। আবির আর রনি এক অবিশ্বাস্য সাহসে আরিয়ানকে পাজা গোলা করে একটি এসকেপ করে তুলল। স্পটটি যখন সমুদ্রের উপরে ছিটকে বের হয়ে এলো, তখন তারা পেছনে তাকিয়ে দেখলো সেই বিশাল নিউ পেবল দ্বীপটি এক প্রচণ্ড বিস্ফোরণে সমুদ্রের অতলে তলিয়ে গেল। 16 বছরের যে ষড়যন্ত্রের পাহাড় তৈরি হয়েছিল তা এক রাতে বালির ঘরের মতো মিশে গেল। সমুদ্রের ওপর ভাসমান সেই এসকেপ পড়ে বসে আবির দেখল ভোরের প্রথম আলো পড়ছে নীল জলরাশির ওপর। মুস্কান সাবমেরিন থেকে বের হয়ে আবিরের বুকে এসে আছাড় পড়ল। রনি আর সাজিদ জয়ের উল্লাস করছে, কিন্তু আবিরের চোখে এখনো এক অজানা শঙ্কা। সে ডক্টর আরিয়ানের দিকে তাকালো, যিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। আমরা হয়তো এই যুদ্ধটা জিতলাম, কিন্তু যে ভাইরাস আরিয়ান ডার্ক ওয়েবে ছেড়ে দিয়েছে সেটা দমানোর জন্য আমাদের আরও একবার শ্যাডো কিং হতে হবে। শেষ লড়াই এখনো বাকি। প্রশান্ত মহাসাগরের বুক চিরে আবিরের সাবমেরিন দ্য ব্ল্যাক শার্ক এবং বাংলাদেশের দিকে ছুটছে। নিউ বেবল দ্বীপটি এখন সমুদ্রের তলায় এক ধ্বংসস্তূপ মাত্র। কিন্তু জয়ের উল্লাস করার সময় আবিরের হাতে নেই। সাবমেরিনের কন্ট্রোল রুমে সাজিদ পাথরের মতো বসে আছে। তার সামনে থাকা মনিটরগুলোতে লাল রঙের ওয়ার্নিং সিগন্যালগুলো পাগলের মতো লাফাচ্ছে। ডক্টর আরিয়ান যে জেনেসিস ভাইরাস ডার্ক ওয়েবে ছিঁড়ে দিয়েছেন তা ইতিমধ্যে বিশ্বের বড় বড় পাওয়ার গ্রিড, স্যাটেলাইট কমিউনিকেশন এবং নিউক্লিয়ার সাইলোর ফায়ারওয়াল ভাঙতে শুরু করেছে। পৃথিবী এখন এক বিশাল ডিজিটাল ব্ল্যাক আউটের মুখে। আবির, আমরা হেরে যাচ্ছি। ভাইরাসটি প্রতি সেকেন্ডে নিজের কোড পরিবর্তন করছে। এটি কোনো সাধারণ ভাইরাস নয়, এটি একটি সেলফ ইভলভিং এআই। এটি এখন ইন্টারপোল, পেন্টাগন, এমনকি আমাদের এই সাবমেরিনের সিস্টেমকেও গ্রাস করতে চাইছে। আমাদের হাতে মাত্র 3 ঘন্টা সময় আছে। এর মধ্যে যদি আমরা মেইন ফ্রেম শটডাউন না করি, তাহলে দুনিয়ার সব পরমাণু বোমা একসাথে বিস্ফোরিত হবে। আরিয়ান, থামান এই ধ্বংসলীলা। আপনি কি চান পুরো পৃথিবী একটা শ্মশানে পরিণত হোক? আপনার এই পাগলামি শেষ কোথায়? আমি তো আগেই বলেছি রনি, বিবর্তন কখনো শান্তি হয় না। এই ধ্বংসস্তূপ থেকেই এক নতুন পৃথিবীর জন্ম হবে, যেখানে কোনো বিশৃঙ্খলা থাকবে না। আর এই ভাইরাস থামানোর চাবি আমার কাছে নেই, এটা আছে আবিরের বাবার সেই পুরনো লকেটে, যা 16 বছর আগে ওনার সাথে কবরে চলে গিয়েছিল। শহীদ জানতেন আমি একদিন এই কাজ করব, তাই উনি আন্টি ভাইরাস ফিজিক্যাল ফর্মে লুকিয়ে রেখেছিল। আবিরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বাবা সেই লকেট, আবিরের আবছা মনে পড়ল ছোটবেলায় সাভারে থাকাকালীন বাবা তাকে একটা রূপার লকেট উপহার দিয়েছিলেন, যার ভেতরে একটা ছোট্ট কাচের চিপ ছিল। বাবা বলেছিলেন, আবির, এই লকেটটা কখনো হারাস না, এটা তোর জীবনের রক্ষা কবচ। কিন্তু সেই লকেটটা তোর সাভারের সেই পুরনো বাড়ির ধ্বংসস্তূপের নিচে কোথাও হারিয়ে গেছে। রনি, সাবমেরিনের গতি বাড়াও, আমাদের সাভারে ফিরতে হবে। 16 বছর পর আবার সেই ধ্বংসস্তূপে ফিরতে হবে, যেখানে সব শুরু হয়েছিল। রুহি, মুস্কানকে আগলে রাখো। সাজিদ, তুমি ইন্টারপোলের সার্ভার থেকে আমাদের জন্য একটা ক্লিয়ার প্যাসেজ তৈরি করো। সাবমেরিনটি যখন বঙ্গোপসাগরে পৌঁছালো, তখন চারিদিকে এক থমথমে পরিবেশ। বাংলাদেশের আকাশ জুড়ে ঘন কালো মেঘ, মাঝে মধ্যে ড্রোনগুলো লক্ষ্যহীনভাবে আকাশে উড়ছে, কারণ তাদের সিগন্যাল হ্যাক হয়ে গেছে। আবির তার টিম নিয়ে একটি হেলিকপ্টারে করে সরাসরি সাভারের সেই পুরনো কারখানার এলাকায় নামলো। 16 বছর পর এই জায়গাটা এখন এক ভুতুড়ে জঙ্গল। পোড়া ইটের দেয়াল আর ঝোপঝাড়ে ঢাকা এই ভিটেরটাই ছিল আবিরের সুখের স্বর্গ। আবির একাই সেই ধ্বংসস্তূপের ভেতরে ঢুকলো। তার হাতে একটি থার্মাল স্ক্যানার। সে খুঁজছে সেই নির্দিষ্ট ধাতব সিগন্যাল যা লকেটের ভেতরে থাকা চিপ থেকে বের হওয়ার কথা। ধ্বংসস্তূপের গভীরে যেতে যেতে আবিরের মনে পড়ল সেই রাতের কথা।
আগুনের শিখা, মায়ের আর্তনাদ আর বাবার সেই করুণ চাহনি। হঠাৎ স্ক্যানারটি বিপ বিপ করে শব্দ করে উঠল। মাটির অনেক নিচে একটি পুরনো স্টিলের আলমারির ভাঙা অংশের নিচে লকেটটি ধুলোয় মাখা অবস্থায় পড়ে আছে। আবির কম্পিত হাতে লকেটটি তুলে নিল। ধুলো পরিষ্কার করতেই রূপার সেই উজ্জ্বলতা আবার ফুটে উঠল। লকেটটি খুলতেই দেখা গেল সেই ছোট্ট নীলাভ কাচের চিপ। সাজিদ, আমি চিপটা পেয়েছি, কিন্তু এটা কিভাবে আপলোড করব? আমাদের তো কোনো হাই স্পিড সার্ভার নেই এখানে। আবির, ভাইরাসটি অলরেডি বাংলাদেশের সব বিটিএস টাওয়ার জ্যাম করে দিয়েছে। তোমার কাছে একটাই পথ আছে, তোমাকে সাভারের সেই টাওয়ারের উপর উঠতে হবে এবং সরাসরি স্যাটেলাইটে এই কোডটা বিম করতে হবে। কিন্তু আবির, টাওয়ারের চারিদিকে এখন আরিয়ানের রেখে যাওয়া স্লিপার এজেন্টরা অবস্থান নিয়েছে। ওরা জানে তুমি ওখানে আসবে। আবির টাওয়ারের দিকে তাকিয়ে দেখল অন্ধকারের ভেতর শত শত লেজার সাইট তার দিকে লক্ষ্য করে আছে। আরিয়ানের সিন্ডিকেট এখনো শেষ হয়ে যায় নাই। তারা তাদের নেতার শেষ আদেশ পালন করতে মরিয়া। আবির তার ব্যাকপ্যাক থেকে দুটো স্মোক গ্রেনেড বের করলো। রনি, রুহি, কাভার ফায়ার, আমি উপরে উঠছি। শুরু হলো এক মহাপ্রলয়। রনি তার হেভি মেশিন গান দিয়ে নিচ থেকে গুলি ছুটতে শুরু করলো, আর রুহি স্নাইপার দিয়ে টাওয়ারের ওপর থাকা গার্ডদের একে একে খতম করতে লাগলো। আবির ধোয়ার আড়ালে টাওয়ারের মই বেয়ে উপরে উঠতে শুরু করলো। বাতাস বইছে প্রচণ্ড বেগে, আর নিচ থেকে ক্রমাগত গুলি তার কানের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। আবির যখন টাওয়ারের একদম মাথায় পৌঁছালো, তখন তার সারা শরীর ঘামে আর রক্তে ভেজা। সে তার ল্যাপটপের সাথে চিপটি কানেক্ট করলো, কিন্তু ঠিক তখনই আকাশ থেকে একটি গানশিপ হেলিকপ্টার ধেয়ে এলো। ওটা আরিয়ানের ব্যাকআপ টিম। হেলিকপ্টার থেকে আবিরের দিকে রকেট ফায়ার করা হলো। এক প্রচণ্ড বিস্ফোরণে টাওয়ারের একাংশ ভেঙে ঝুলে পড়ল। আবির এক হাতে রেলিং ধরে ঝুলে আছে, অন্য হাতে ল্যাপটপটি বুক দিয়ে চেপে ধরে আছে। তার চোখের সামনে নিচে বিশাল খাদ। আজ না, আজ আমি হারবো না। বাবা, তুমি আমার সাথে আছো। আবির এক অবিশ্বাস্য শারীরিক কসরতে নিজেকে ওপরে টেনে তুলল এবং ল্যাপটপে এন্টার বাটনটি চাপল। চিপের ভেতর থাকা নীল আলোটি এক বিশাল লেজার রশ্মির মতো আকাশের মেঘ ছিঁড়ে সোজা স্যাটেলাইটের দিকে চলে গেল। আবির, হচ্ছে, ভাইরাসটি নিউট্রালাইজড হচ্ছে। দুনিয়ার সব সিস্টেম আবার রিবুট নিচ্ছে। তুমি পেরেছো আবির, তুমি পেরেছো। আবির টাওয়ারের ওপর শুয়ে আকাশের দিকে তাকালো। মেঘগুলো ধীরে ধীরে সরতে শুরু করেছে, আর ভোরের প্রথম আলো ফুটেছে। সে দেখলো আরিয়ানের সেই গানশিপ হেলিকপ্টারটি সিগন্যাল হারিয়ে দূরে কোথাও আছড়ে পড়েছে। আবির দীর্ঘশ্বাস ফেলল। 16 বছরের প্রতিশোধ আর দায়িত্ব আজ যেন এক বিন্দুতে এসে মিলেছে। কিন্তু ঠিক তখনই আবিরের ফোনের স্ক্রিনে একটি মেসেজ ভেসে উঠেছে। মেসেজটি আবিরের সেই সাবমেরিন থেকে পাঠানো। প্রেরক স্বয়ং আরিয়ান। আবির, তুমি ভাইরাস থামিয়েছো ঠিকই, কিন্তু তুমি কি জানো তোমার বাবার সেই চিপটি অ্যাক্টিভেট করার অর্থ কি? এটা ছিল একটা লাইফ স্কিল। চিপটি অ্যাক্টিভেট হওয়ার সাথে সাথে তোমার সাবমেরিনের সেলফ ডিস্ট্রাকশন অন হয়ে গেছে। তোমার বোন মুস্কান আর তোমার টিম এখন এক আগুনের গোলাকায় পরিণত হতে যাচ্ছে। তুমি পৃথিবীকে বাঁচাইলে ঠিকই, কিন্তু তোমার আপনজনকে হারাতে যাচ্ছ। এবার বলো শ্যাডো কিং, তুমি কার জন্য লড়বে? আবিরের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। সে দেখল দূরে সমুদ্রের দিগন্তে তার সেই সাবমেরিনটি থিকি থিকি করে জ্বলছে। আবির কি পারবে তার টিমকে বাঁচাতে, নাকি এই জয়ের স্বাদ হবে সবচাইতে তিক্ত? সাভারের সেই সুউচ্চ টাওয়ারের চূড়ায় দাঁড়িয়ে আবির যখন সমুদ্রের দিগন্তে তার নিজের সাবমেরিন দ্য ব্ল্যাক শার্ককে জ্বলতে দেখল, তার বুকের ভেতরটা যেন এক নিমিষে খা খা মরুভূমি হয়ে গেল। আরিয়ানের সেই শেষ চালটি ছিল এক বিষাক্ত ছোবল। পৃথিবীতে ডিজিটাল ধ্বংসের হাত থেকে বাঁচাতে গিয়ে আবির কি তবে তার কলিজার টুকরো বোন মুস্কান আর 16 বছরের ছায়া সঙ্গী সাজিদ, রনি, রুহিকে হারিয়ে ফেলল? আবির আর এক মুহূর্ত দেরি করল না। সেই টাওয়ারের মাথা থেকে একটি প্যারাগ্লাইডার
নিয়ে সরাসরি নিচে ঝাঁপ দিল। বাতাসের গতিবেগকে উপেক্ষা করে সে ছুটছে তার ধ্বংস হতে থাকা সাবমেরিনের দিকে। সাজিদ, রনি, রুহি, কেউ কি শুনতে পাচ্ছ? মুস্কান, উত্তর দাও। সাজিদ, সেলফ ডিস্ট্রাকশন ম্যানুয়ালি ওভাররাইড করো। আবির, সিস্টেম লক হয়ে গেছে। আরিয়ান আমাদের ভেতরে বন্দি করে দিয়েছে। টাইমার দেখাচ্ছে আর মাত্র 45 সেকেন্ড। আবির, তুমি আমাদের জন্য এসো না। তুমি বেঁচে থাকো। শ্যাডো কিং এর অস্তিত্ব দুনিয়ার জন্য দরকার। মুস্কানকে আমরা একটা ছোট এসকেপ পডে ঢুকিয়ে সাগরে ভাসিয়ে দিয়েছি। ও হয়তো বেঁচে যাবে, কিন্তু আমরা আর ফিরতে পারছি না। না, আমি তোমাদের ছাড়া কোথাও যাব না। সাজিদ, সিস্টেমের মেইন কোডটা ডার্ক ওয়েবে মিরর করো। আমি ওটাকে ওপর থেকে হ্যাক করছি। আবির প্যারাগ্লাইডার থেকে সাগরের উথাল ঢেউয়ের মাঝে ঝাঁপ দিল। তার হাতে থাকা ল্যাপটপটি জলরোধী আবরণে ঢাকা। সে সাঁতার কেটে সাবমেরিনের উপরের হ্যাচের কাছে পৌঁছাল, কিন্তু হ্যাচটি বাইরে থেকে ইলেকট্রনিক্যাল সিল করা। ভেতরে আগুনের শিখা দেখা যাচ্ছে। আবির তার বাবার সেই রূপার লকেটটি হাতে নিল। লকেটের ভেতর একটি ছোট ইমার্জেন্সি মেকানিক্যাল কি লুকানো ছিল, যা শহীদ চৌধুরী গোপন বিপদের জন্য তৈরি করেছিলেন। আবির কাপা হাতে সেই কিটি হ্যাচের ফুটোয় ঢোকালো। 3, 2, 1। এক প্রচণ্ড শব্দে হ্যাচটি খুলে গেল। ভেতরে ধোঁয়ার কুণ্ডুলি। আবির ভেতরে ঢুকে দেখলো রনি আর সাজিদ মেঝেতে পড়ে আছে, আর রুহি পাগলের মতো মুস্কানের এসকেপ পডটি লঞ্চ করার চেষ্টা করছে। রুহি, রনিকে ধরো। সাজিদ, আমার হাত ধরো জলদি। ঠিক তখনই সাবমেরিনের ভেতর এক বিশাল বিস্ফোরণ হলো। চারিদিকে পানি ঢুকতে শুরু করেছে। আবির তার জীবনের সবটুকু শক্তি দিয়ে বন্ধুদের একে একে সাবমেরিনের বাইরে বের করে নিয়ে এলো। সব শেষে সে মুস্কানের সেই ছোট্ট এসকেপ পডটি ম্যানুয়ালি ধাক্কা দিয়ে সাগরের বুকে ভাসিয়ে দিল। সাবমেরিনটি যখন সাগরের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে, আবির তখন বন্ধুদের নিয়ে একটি ছোট্ট লাইফ বোর্ডে গিয়ে উঠল। পেছনে তাকিয়ে তারা দেখল দ্য ব্ল্যাক শার্ক এক বিশাল আগুনের গোলকায় পরিণত হয়ে সাগরের নিচে হারিয়ে গেল। 16 বছরের সব ডেটা, সব অস্ত্র আর সব সম্পদ আজ ধ্বংস হয়ে গেছে, কিন্তু তারা বেঁচে আছে। আবির মুস্কানকে জড়িয়ে ধরল। মুস্কান ভাইয়ার বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে কাঁদছে। আবির, আমরা সব হারিয়েছি। আমাদের কাছে এখন আর কোনো সার্ভার নেই, কোনো টাকা নেই। শ্যাডো কিং এখন নিঃস্ব। আমরা কিছুই হারাইনি সাজিদ। আমরা স্বাধীনতা ফিরে পেয়েছি। ডক্টর আরিয়ান ধরা পড়েছে। ইন্টারপোল তাকে আজীবনের জন্য নির্জন কারাবাসে পাঠিয়েছে। আমার বাবার আত্মা আজ শান্তি পেয়েছে। 3 মাস পর ঢাকার অদূরে এক শান্ত গ্রাম। সবুজ গাছপালায় ঘেরা একটি ছোট্ট বাড়ির বারান্দায় শহীদ চৌধুরী বসে আছেন। তার পাশে মুস্কান পড়ছে। 16 বছরের অন্ধকার থেকে ফিরে এসে এই মানুষটি এখন জীবনের শেষ দিনগুলো শান্তিতে কাটাতে চান। দূর থেকে দেখা যাচ্ছে রনি আর সাজিদ পুকুর ঘাটে বসে আড্ডা দিচ্ছে। রুহি রান্নাঘরে মুস্কানের পছন্দের খাবার তৈরি করেছে। আবির ঘরের কোণে তার পুরনো ভাঙা ল্যাপটপটি নিয়ে বসে আছে। সে এখন আর কোনো হ্যাকিং করছে না। সে এখন দেশের তরুণদের সাইবার সিকিউরিটি শেখানোর জন্য একটি ওপেন সোর্স প্ল্যাটফর্মে তৈরি করেছে। তার চোখের সেই প্রতিশোধের আগুন এখন এক শান্ত দীপ্তিতে পরিণত হয়েছে। আবির, তুমি কি সত্যি আর কখনো ডার্ক ওয়েবে ফিরবে না? দুনিয়া তো এখনো অপরাধে ভরা। ছায়া কেবল অন্ধকারই থাকে রুহি। আলো ফুটলে ছায়ার আর দরকার হয় না। আমি চেয়েছিলাম আমার পরিবারকে ফিরে পেতে। আমি তা পেয়েছি। আমি চেয়েছিলাম বাবার সম্মান ফিরিয়ে দিতে। আমি তা করেছি। আজ থেকে আবির একজন সাধারণ মানুষ। শ্যাডো কিং এখন কেবল একটা কিংবদন্তি। কিন্তু গল্পের শেষটা কি সত্যি এত সহজ? মাঝরাতে যখন পুরো গ্রাম ঘুমে আচ্ছন্ন, আবিরের ল্যাপটপে একটি ছোট্ট নোটিফিকেশন এলো। একটি এনক্রিপ্টেড ভয়েস মেসেজ। আবির হেডফোন লাগিয়ে সেটি শুনল। আবির মেসেজটি ডিলিট করে দিল। সে তার ল্যাপটপটি বন্ধ করে জানালার ওপাশে আকাশের দিকে তাকালো। সে জানে শান্তি খুব ক্ষণস্থায়ী,
কিন্তু সে প্রস্তুত। সে এখন আর একা নয়, তার সাথে আছে তার পরিবার আর তার সেই অজয় মেঘা। আমি আসছি। তোমরা যতবার অন্ধকার আনবে আমি ততবার ছায়া হয়ে তোমাদের বিচার করব। অজয় মেধা। শ্যাডো কিং এর ল্যাপটপে সেই পরিচিত অক্টোপাস লোগোটি একবার স্ক্রিনে জ্বলে উঠে চিরতরে নিভে গেল। বাংলাদেশের এক শান্ত গ্রামে শুরু হলো এক নতুন সকাল, কিন্তু সারা বিশ্বের ডার্ক ওয়েবে তখনও একটি নাম কাঁপন ধরিয়ে দিচ্ছে, তার শ্যাডো কিং। সাভারের সেই উচ্চ টাওয়ারের চূড়া থেকে আবির যখন দেখল সমুদ্রের দিগন্তে তার নিজের সাবমেরিন দ্য ব্ল্যাক শার্ক দাউ দাউ করে জ্বলছে, তখন তার কলিজা যেন ছিঁড়ে বের হয়ে এলো। এই সাবমেরিনের ভেতরে শুধু তার দীর্ঘ 16 বছরের পরিশ্রম নেই, আছে তার বোন মুস্কান, তার জানের বন্ধু সাজিদ, রনি আর সেই মানবী রুহি, যে ছায়ের মতো 16 বছর ধরে আবিরের অন্ধকার জীবনকে আগলে রেখেছে। আবির আর এক সেকেন্ড দেরি করল না। সেই টাওয়ারের মাথা থেকে একটি প্যারাগ্লাইডার নিয়ে সরাসরি নিচে ঝাঁপ দিল। বাতাসের শো শো শব্দ আর নিজের হৃৎপিণ্ডের থুকপুকানি ছাড়া আবির আর কিছুই শুনতে পাচ্ছিল না। রুহি, রুহি তুমি কি শুনতে পাচ্ছ? সাজিদ উত্তর দাও, কেউ কথা বলো। আবির, আরিয়ান আমাদের লক করে দিয়েছে। সিস্টেম ওভারলোড। টাইমার আর মাত্র 30 সেকেন্ড। আবির, আমাদের আশা ছেড়ে দাও। তুমি তোমার বোনকে নিয়ে বাঁচো। রুহি, রুহি এখনো তোমার নাম ধরে ডাকছে। আবির। আবিরের চোখে জল নয়, বরং এক আদিম জেদ ফুটে উঠল। সে সাগরের উথাল ঢেউয়ের ওপর ল্যান্ড করে সাঁতরে সাবমেরিনের হাঁচের কাছে পৌঁছালো। চারদিকে আগুনের উত্তাপ আর লোনা পানির ঝাপটা। আবির তার বাবার সেই রূপার লকেটের ভেতর লুকিয়ে রাখা ইমার্জেন্সি ছবিটা নিয়ে হ্যাচ খুলল। ভেতরে ধোয়ার কুণ্ডুলি। আবির ভিতরে ঢুকে দেখলো রনি আর সাজিদ মেঝেতে অচৈতন্য, আর রুহি মুস্কানকে জড়িয়ে ধরে এক কোণে বসে আছে। তার চোখে মৃত্যুঞ্জয় নেই, তার চোখে মৃত্যু ভয় নেই, আছে শুধু আবিরকে শেষবারের মতো দেখার আকুতি। আবিরকে দেখা মাত্রই রুহি ডুকরে কেঁদে উঠল। আবির দৌড়ে গিয়ে রুহিকে জড়িয়ে ধরল। 16 বছরের প্রফেশনাল জীবনে তারা একে অপরের কতটা কাছে ছিল তা আজ এই মৃত্যুর মুখে দাঁড়িয়ে দুজনেই বুঝতে পারল। পাগলি মেয়ে, আমি থাকতে তোমাকে মরতে দেব ভেবেছ? মুস্কানকে ধরো, আমি রনি আর সাজিদকে বের করছি। আবির, আমি জানতাম তুমি আসবে। তুমি ছাড়া আমার এই দুনিয়ায় আর কেউ নেই। আর যদিও আমরা মরেও যাই আমি খুশি, কারণ তোমার বাহুডোরে মরতে পারাটাই আমার শ্রেষ্ঠ পুরস্কার। আবির আর কথা বাড়ালো না। এক অলৌকিক শক্তিতে সে রনি আর সাজিদকে কাঁধে তুলে নিল। রুহি মুস্কানকে নিয়ে পিছু নিল। তারা যখন সাবমেরিন থেকে বের হয়ে লাইফ বোর্ডে উঠল, তার ঠিক 3 সেকেন্ড পরে এক প্রচণ্ড বিস্ফোরণে দ্য ব্ল্যাক শার্ক সাগরের অতল গহ্বরে হারিয়ে গেল। ঢেউয়ের ধাক্কায় তাদের ছোট্ট লাইফ বোটটি খেলনার মতো দুলছে। সাগর তখন শান্ত হয়ে আসছে। রাতের আকাশে ফুটে উঠেছে হাজার হাজার নক্ষত্র। আবির আর রুহি বোর্ডে পাশাপাশি বসে আছে। মুস্কান আবিরের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। সাজিদ আর রনি তখনও ঘোরের মধ্যে। রুহি ধীর পায়ে আবিরের কাঁধে মাথা রাখল। আবির রুহির হাতটা শক্ত করে ধরল। আবির, এই 16 বছরে আমরা শুধু রক্ত আর কোডিং দেখেছি। প্রতিশোধের নেশায় আমরা ভুলে গিয়েছিলাম যে আমাদেরও একটা হৃদয় আছে। এখন সব শেষ। আরিয়ান গ্রেফতার হয়েছে, বাবা মুক্ত। আমরা কি এখন একটু নিজেদের জন্য বাঁচতে পারি? রুহি, আমি কোনোদিন বলতে পারিনি, কিন্তু আমার প্রতিটি নিঃশ্বাসে তুমি ছিলে। আমি শ্যাডো কিং হয়ে অন্ধকার শাসন করেছি ঠিকই, কিন্তু সেই অন্ধকারে তুমি ছিলে আমার একমাত্র ধ্রুবতারা। আজ থেকে আর কোনো হ্যাকিং নয়, আর কোনো লড়াই নয়। আজ থেকে শুধু আমি আর তুমি। সমুদ্রের নোনা বাতাসে এক মধুর ভালোবাসার গন্ধ ছড়িয়ে পড়ল। আবির রুহির কপালে একটি গভীর ভালোবাসার চুমু এঁকে দিল। 16 বছরের সেই কঠোর ঘাতক রুহি আজ যেন এক লজ্জাপতি তরুণীতে পরিণত হয়েছে। সাগরের ঢেউয়ের তালে তালে তাদের লাইফ বোটটি যেন এক নতুন জীবন দিয়ে বয়ে চলেছে। 3 মাস পরের কথা।
ঢাকার অদূরে সেই ছোট্ট গ্রাম যেখানে এখন শরতের কাশফুল বাতাসে দুলছে। গ্রামের শেষ প্রান্তে সেই সিমসাম দোতলা বাড়িটা এখন হাসিতে মুখর। 16 বছর আগে এই পরিবারটি ছন্নছাড়া হয়ে গিয়েছিল, আর আজ সেই ধ্বংসস্তূপ থেকে এক মায়াবী কুটির তৈরি হয়েছে। শহীদ চৌধুরী এখন অনেকটা সুস্থ। তিনি বারান্দার আরাম কেদারায় বসে সকালের রোদে খবরের কাগজ পড়ছেন। তার চুলে পাক ধরেছে, কিন্তু চেহারায় এখন এক রাজকীয় তৃপ্তি। বাবা, দেখো ভাইয়া আবার আমার চকলেট লুকিয়ে রেখেছে। রুহি আপু, বিচার করো। আবির, তুমি কি কোনোদিনও বড় হবে না? মুস্কানকে কেন জ্বালাচ্ছ? যাও, বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসো। আজ তোমার বাবা ইলিশ খেতে চেয়েছেন। আবির হাসতে হাসতে ড্রয়িং রুমে ঢুকলো। পরনে তার সাধারণ একটা পাঞ্জাবি লুঙ্গি পরা। কে বলবে এই লোকটাই কয়েক মাস আগে জুরুখের ক্যাসলের লড়েছে, কিংবা অ্যান্টার্কটিকার ল্যাব উড়িয়ে দিয়েছে। আবির রুহির কাছে গিয়ে পেছন থেকে তাকে জড়িয়ে ধরলো। রুহি লাজুক হেসে সরে যাওয়ার চেষ্টা করলো। বাজারে তো যাবই, কিন্তু তার আগে আমার রানীর হাতের এক কাপ চা না খেলে তো পা চলে না। রুহি, আজ তোমাকে খুব সুন্দর লাগছে, ঠিক যেন সেই সাভারে দেখা হওয়া প্রথম বিকেলের মতো। হয়েছে, আর পটাতে হবে না। যাও, বাবা ডাকছে। আর শোনো, সাজিদার রনি আসছে আজ দুপুরে। ওরা নাকি কোনো একটা ভালো খবর নিয়ে আসছে। আবির বারান্দায় বাবার কাছে গিয়ে বসলো। শহীদ চৌধুরী তার ছেলের দিকে তাকিয়ে গর্বিত হাসলেন। তিনি আবিরের হাতটা নিজের হাতের মুঠোয় নিলেন। আবির, আমি ভেবেছিলাম আমার পাপের বোঝা তোকে সারা জীবন বইতে হবে, কিন্তু তুই যে শুধু আমাকে মুক্ত করলি না, আমাদের পুরো পরিবারকে এক করলি, এটাই আমার জীবনের সবচাইতে বড় পাওয়া। রুহির মতো মেয়েকে অবহেলা করিস না বাবা, ও তোর জীবনের আসল শক্তি। জানি বাবা, রুহি না থাকলে আমি অনেক আগেই হারিয়ে যেতাম। আমরা খুব জলদি বিয়েটা সেরে ফেলবো বাবা, তোমার আশীর্বাদ চাই। দুপুরবেলা সাজিদ আর রনি তাদের নতুন গাড়ি নিয়ে বাড়িতে হাজির। সাজিদ এখন ল্যাপটপ ছেড়ে দিয়ে একটি আইটি ফার্ম খুলেছে, আর রনি খুলেছে একটি মার্শাল আর্ট একাডেমি। তখন তারা এখন আর অন্ধকার জগতের লোক নয়। খাবার টেবিলে ইলিশ মাছের গন্ধে সবার জিভে জল। পুরো পরিবার একসাথে বসে খাচ্ছে। মুস্কান গল্প করছে তার স্কুলে নতুন বন্ধুদের নিয়ে। হাসাহাসি আর পারিবারিক কথাবার্তায় বাড়িটা যেন এক টুকরো স্বর্গ। আবির, তোর জন্য একটা গিফট আছে। মনে আছে সেই পুরনো সার্ভারটা? ওটা রিকভার করতে গিয়ে আমি তোর আর রুহির 16 বছর আগের একটা ছবি পেয়েছি, যেবার আমরা প্রথম মিশনে গিয়েছিলাম। ছবিটি দেখে রুহি আর আবির দুজনে স্মৃতিকাতর হয়ে পড়ল। সেই কিশোর বয়সের জেদ আর আজকের এই পরিণত ভালোবাসা মাঝখানের সময়টা ছিল শুধুই রক্ত আর ঘাম। খাওয়া শেষে আবির আর রুহি বাড়ির পেছনের পুকুর পাড়ে গিয়ে বসলো। আকাশে তখন গোধূলির রাঙা আলো। আবির, মাঝে মধ্যে আমার না ভয় হয়, এসব কি সত্যি নাকি আমরা আবার কোনো অন্ধকারে হারিয়ে যাব? অন্ধকার আসবে রুহি, কিন্তু এবার আমরা আলো হয়ে থাকবো। আমি জানি দুনিয়াতে অপরাধ কখনো শেষ হবে না, কিন্তু শ্যাডো কিং এখন আর একাকী কোনো যোদ্ধা নয়। এখন আমার একটা ঘর আছে, আমার তুমি আছো। আমাদের এই ভালোবাসাই হবে আমাদের সবচাইতে বড় নিরাপত্তা। আই লাভ ইউ আবির। আই লাভ ইউ টু রুহি। আকাশে তখন সন্ধ্যা নামছে। গ্রামের মসজিদে আজানের ধ্বনি শোনা যাচ্ছে। আবির তার পকেট থেকে সেই পুরনো রূপার লকেটটা বের করলো। সে ওটা পুকুরের মাঝখানে ছুঁড়ে মারলো। যে লকেটের জন্য এত রক্তপাত তার আর দরকার নেই। আবির এখন লকেট বা কোডের ওপর নির্ভরশীল নয়, সে এখন নির্ভরশীল তার আপনজনদের ভালোবাসার ওপর। শ্যাডো কিং এর সেই ভয়ঙ্কর অধ্যায় আজ সমাপ্ত হলো। কিন্তু দূর আকাশে একটা তারা জ্বলজ্বল করে উঠল। হয়তো পৃথিবীর অন্য কোনো প্রান্তে কোনো এক অন্যায় হচ্ছে, আর সেখানে কোনো এক নতুন শ্যাডো জন্ম নিচ্ছে। কিন্তু আজ এই বাংলার মাটিতে কেবল এক সুখী পরিবারের গল্প রচিত হলো।